তোমরা আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা সব বলো। অল ওকে, স্ক্রিন উল্টায় গেছে। ওকে, আচ্ছা বাদ দাও, আমরা এই মুখমণ্ডলীয় অস্থি এই কঙ্কালের মাথা থেকে বাইর হয়ে যাই। শেষ করি আমরা মামার জানালায় ভ্রমর পাই। এটা মুখস্থ করবা, হ্যাঁ, যে কোনোভাবেই হোক মাথা থেকে মাথায় রাখতে হবে, পরীক্ষার হল পর্যন্ত যাইতে হবে। মেক্সিলা, মেন্ডিবল, জাইগোমেটিক, নেজাল। নেজাল মানে নাক কিন্তু। লেক্রিমাল, এই দেখো লেক্রিমাল, ইতে ইনফিরিয়র নেজাল কঙ্কা, ভ্রমর থেকে হচ্ছে ভোমার, পাইতে হচ্ছে প্যালেটাইন। সো তোমরা এই জিনিসটা ওকে, এগুলো মাথায় রাখবা। এখন এখান থেকে প্রশ্ন হচ্ছে যে এখানে তোমরা তো আগে জানছিলা যে করোটির যে হাড়গুলো রয়েছিল, করোটির হাড়ে তোমরা একটু খেয়াল করো, সবাই কিন্তু বিজোড় অস্থি। শুধু এই দুইটাকে আমরা বলেছিলাম এরা জোড় অস্থি। ঠিক আছে, সবাই বিজোড় ছিল, এখানে দুইটা বাদে সবাই বিজোড় ছিল। আর এখানে সবাই জোড়, এখানে সবাই জোড়। বিজোড় কোনটা দেখো, এই যে মেন্ডিবল এবং ভোমার। বিজোড় কোনটা? মেন্ডিবল অ্যান্ড ডেফিনেটলি ভোমার, ইয়েস। মা এবং ভাই এই দুইটা হচ্ছে বিজোড়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে কোনটি জোড় অস্থি, কোনটি বিজোড় অস্থি। ঠিক আছে, টাইম শেষ। ওকে, তাহলে করে দাও, স্ক্রিন ওপেন করে দাও। ওকে, তাহলে প্রশ্ন কি কি আসবে এখান থেকে দেখো। এটা হলো অস্থির নাম, যে কোনো একটা নাম দিয়ে বলবে এটা কোথাকার অস্থি। উত্তর হলো মুখমণ্ডলীয় অস্থি বা ফেসিয়াল বোন। 2 নাম্বার হলো এখানে সবাই অধিকাংশ কি ধরনের জোড় অস্থি। 3 নাম্বার হচ্ছে বিজোড় অস্থি। বিজোড় অস্থি, শুধু এটা মনে রাখবা, মা ভাই, ম্যান্ডিবল এবং ভোমার, এই দুটুকুই বিজোড় অস্থি। আশা করছি আর কিছু আসবে না। ঠিক আছে, শেষ। আমরা এখন চলে আসি মেরুদণ্ড বা ভার্টিব্রাতে। তার আগে আমরা একবার যে কাজটা করব সেটা হলো এটা দেখে আসবো। তোমরা একটু দেখো তো করোটিটা ডান হইলো কিনা। করোটি, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনার, অ্যাথময়েড, সবাই ছিল বিজোড়, দুইটা ছিল জোড়। আমাদের কিন্তু ওই জায়গাটাই মনে রাখতে হবে, সবাই জোড়, দুইটা বিজোড়। তাহলে অস্থির সংখ্যা কয়টি এবং ধরন কয়টি? ধরন 6 ধরনের, সংখ্যা হচ্ছে 8টি। রাইট, এবার চলে আসি মুখমণ্ডলীয় অস্থি। একটু ভালো করে খেয়াল করো, মুখমণ্ডলীয় অস্থি সবাই দুইটা করে, শুধুমাত্র মা আর ভাই একটা একটা করে। রাইট, তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 ধরনের অস্থি এখানে। কয় ধরন? 8 ধরনের। কিন্তু অস্থির সংখ্যা কয়টি? 14টি। 8 দুগুণ 16টা হওয়ার কথা, কিন্তু দুইটা হচ্ছে একটি একটি করে আছে, দুইটা মাইনাস, 14টা। রাইট, তো সব তো শেষ। তাহলে বলো তো করোটির কি আমরা করোটিকা পড়লাম, মুখমণ্ডলীয় অস্থি বললাম, স্টিল যে ভেতরে ভেতরে আরো কিছু অস্থি এক্সট্রা আছে এটাও তো পড়তে হবে। কানের ভেতরে গেলে আমরা আরো তিনটা 6টা পাই। এই যে দেখো, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, হ্যালো মিস বলছিলাম না, 6টা এখানে। আরেকটা হচ্ছে আমাদের যে জিব্বাটা আছে না, জিব্বার গোড়ায় এরকম ইউ আকৃতির একটা অস্থি আছে। কি আকৃতি? ইউ আকৃতি, হাইওয়েড অস্থি বলা হয় এটাকে। একটা জিব্বার যেহেতু গোড়ায়, মিড লাইনে যারা থাকে সবাই একটা একটা করে, একটা। তাহলে দেখো হাইওয়েড অস্থি কিন্তু একটা। তাহলে আলটিমেটলি আমাদের মাথাটা পুরোটা শেষ হলো না। মাথার পুরোটার নাম করোটিকা না করোটি? করোটি। তাহলে করোটি টোটাল অস্থি কয়টা দেখেন, করোটিকার হচ্ছে 8টা, মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে 14টা, 8 14 22, কানে আছে 6টা, 22 6 28, হাইওয়েড হলো একটা, 29। এই যে দেখো তো মিলছে কিনা, 29, এই যে এখানে করোটির অস্থি কয়টি? 29টি। যদি কখনো প্রশ্ন করে করোটিতে কয় ধরনের অস্থি আছে, বলো তো কয় ধরনের, উত্তর দাও। করোটিতে কয় ধরনের অস্থি আছে?
6টা, 8টা, 14টা, 15, 16, 17, 18 ধরনের অস্থি আছে। 18 ধরনের অস্থি আছে। সবাই কিন্তু ওখানে গিয়ে হাত লাবে, মুখস্থ করবে, ছক আট করবে, কিন্তু তার ততদিনে তোমরা পেরে যাবা, কারণ তোমরা তো জানছো যে এই প্রশ্নটাও আসতে পারে। ভার্সিটি হচ্ছে এমন একটা জায়গা, কোন ধরনের প্রশ্ন করবে তোমাদের পাত্তাও দেয় না, তোমাদের পাত্তাও দেয় না। যখন সেল ডিভিশন থেকে ম্যাথটা দিছে, তোমাদের ম্যাথ দেওয়ার আগে তোমাদের পাত্তা দিছে? দেয় নাই। তোমরা জানে, তোমরা তো ভাবেও নাই যে তোমরা এটা পড়বা। সো যে কোনো প্রশ্ন আসতে পারে। এবার আমরা দেখো মেরুদণ্ড এবং বক্ষবিন্দর শেষ করে আবার এই ছকে আসবো, ঠিক আছে? মেরুদণ্ড এবং বক্ষবিন্দর শেষ করে আসবো। যাই, মেরুদণ্ডে চলে আসি। দণ্ড বলার কারণ হলো এটা দণ্ডাকার। মেরু বলার কারণ হলো দেখো আমাদের দেহের এই মেরু থেকে ওই মেরু পর্যন্ত এটা থাকে। সো এই মেরু থেকে ওই মেরু, এই জন্য মেরু দণ্ডাকার, এই জন্য দণ্ড, মেরুদণ্ড। আর একটা নাম কি বলতো? ভার্টিব্রাল কলাম। কলাম মানে কি? বিল্ডিং এর থাম গুলা না? তাহলে এটা কি, এটা কলাম না আমাদের বডির? এইটার উপরে আমরা দাঁড়িয়ে আছি না? কলাম। ভার্টিব্রাল মানে হলো এই প্রত্যেকটার নাম ভার্টিব্রা। তাহলে এই কলামটা ইট দিয়ে তৈরি হয় নাই, ভার্টিব্রা দিয়ে তৈরি হয়েছে, ভার্টিব্রাল কলাম। ঠিক আছে? ভার্টিব্রার বাংলা কি? দ্রুত লেখো তো কমেন্টের মধ্যে, ভার্টিব্রার বাংলা কি? কশেরুকা। সাবাস। কোথায় মেরুদণ্ডটা গেল? খোলা সব মেরুদণ্ড। ওকে, আমরা এখন চলে আসি বেসিক কিছু জিনিস। এই যে দেখো সবার আগে এটার নাম হলো অ্যাটলাস। অ্যাটলাস কথাটা কোত্থেকে আসে আমি তোমাদের বলি। তোমরা কি কখনো কোনো একটা মানুষ দেখছো এইরকম হয়ে আছে, এইরকম পা গুলো দিয়ে আছে, হাত দিয়ে মাথার উপরে একটা পৃথিবী এইরকম ধরে আছে, এইরকম দেখছো কখনো এরকম ছবিটা? এই লোকটার নাম কিন্তু অ্যাটলাস, আলটাস না, অ্যাটলাস। তোমরা বুঝতে পারছো? দিস ইজ কল অ্যাটলাস। তাহলে তোমরা আমাকে বলো তো, এইটা যদি পৃথিবী হয়, এই অস্থিটা কি সে না? এই লোকটা না ধরে আছে এই মাথাটা? ইয়েস। তাহলে ওর নাম হবে অ্যাটলাস। সবার উপরে যেটা থাকে তার নাম হচ্ছে অ্যাটলাস। আর এই যে দেখো সবার শেষে যাকে দেখতে পাচ্ছ, দিস ইজ ককিক্স। ককিক্স, ককিক্স শব্দের অর্থ হচ্ছে লেজ, পুচ্ছ, পশ্চাৎ, পেছনে, সবার শেষে। ওকে, তাহলে অ্যাটলাস থেকে ককিক্স পর্যন্ত টোটাল অস্থি আছে এখানে কয়টা? 31টার মতো মনে হয়। আমি একটু গুনি দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, গোনার টাইম নেই, তাই না? 33টা। কয়টা? 33টা। যাক, তোমাদেরটাই ধরা হইলো। প্রিয় স্টুডেন্ট, এখন আমরা চলে আসি অস্থি সংখ্যা কয়টা সুইবে বলছে ওরা? 33 বলছে। 33টা। দেখো সংখ্যা কিন্তু 33টি, বাট ধরন যদি বলে কয় ধরনের অস্থি এখানে আছে? 5 ধরনের অস্থি আছে। ঠিক আছে সুবি ভাই, আমি বলতেছি কিছুক্ষণ পরে কেন আমরা 5 ধরনের বলবো। তোমরা একটু বলো তো, এই যে প্রত্যেকটা যে অস্থি আছে, এই অস্থিগুলোর আকৃতি কেমন বলো তো? অস্থিগুলোর আকৃতি কেমন? ওইলা কি একটি, রিং, ওলা সেমিলুনার, আরেকজন লেখা অনিয়ত। যার কোনো আকৃতি নাই বায়োলজিতে তাকে বলা হয় ইরেগুলার, যার কোনো রেগুলার শেপ নেই। বুঝতে পারছো? ইরেগুলারের বাংলা হচ্ছে অনিয়ত। সো এই অস্থিটার নাম হচ্ছে অনিয়ত বা ইরেগুলার। ওকে, সো দিস ইজ অনিয়ত বা ইরেগুলার। যে কোনো অস্থি এখানে ইরেগুলার, এতে কোনো সুনির্দিষ্ট শেপ নাই। এবার চলে আসি আমরা
নাম এবং সংখ্যা। দেখো প্রিয় স্টুডেন্ট, এই যে এই জায়গা থেকে এই জায়গা, এই অঞ্চলটাকে আমাদের বলে গ্রীবা, তাই না সুবি ভাই? গ্রীবা, গ্রীবা দেশ বা গ্রীবা অঞ্চল। তাহলে এখানে যে কশেরুকাগুলো রয়েছে এদেরকে আমরা কি বলবো বলতো? গ্রীবা দেশীয় কশেরুকা। গ্রীবা দেশীয় আর একটা নাম হচ্ছে সার্ভাইকাল কশেরুকা। সার্ভাইকাল ভার্টিব্রা। বলো তো সার্ভাইকাল বানান সাদে শুরু হয় না? এই যে জায়গাটা সাদে শুরু হয়েছে কিনা? তাহলে সার্ভাইকাল কয়টি? 60টি। সার্ভাইকাল কয়টি? 60টি। সার্ভাইকাল বা গ্রীবা অঞ্চল। এই যে দেখো আমাদের বক্ষ অঞ্চলটা কিন্তু এখানে, বুকটা এই জায়গায়, রাইট? তাহলে এই যেখান থেকে ধরা যাক শুরু করে এই অঞ্চলটার মধ্যে বক্ষ অঞ্চল আছে, এখানে 12টা আছে। তাহলে আমরা প্রথমে লিখি এখানে যে কশেরুকাগুলো থাকে তাদের নাম। টায়ার্ড লাগে, ঘুম ধরে ক্লাসের মধ্যে। গ্লাস আছে সুই ভাই? ফাইম, তোমার গ্লাসটা কোথায়? হ্যাঁ, সানগ্লাসটা। আচ্ছা তোমরা একটু দেখো এখানে যে কশেরুকাগুলো রয়েছে এগুলো আমাদের বুকে আছে, এই জন্য বলা হয় বক্ষ অঞ্চলে থাকা কশেরুকা, বক্ষ দেশীয় কশেরুকা। যেটা আরেকটা হলো থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রা। এখন যদি সংখ্যা জিজ্ঞেস করি কয়টা বলো তো? থোরা, থোরা 12, রাইট? থোরা 12, থোরা 12, মিল আছে কিনা? রাইট? আচ্ছা ভেরি গুড। এরপর কিন্তু এই অঞ্চলটার নাম কিন্তু সুবি ভাই, আরে আমাদের তো আরো নিচে নামার কথা এতক্ষণে। 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা তাহলে এই যে অঞ্চলটা অলরেডি থোরাসিক এই পর্যন্ত সুবি ভাই। তাহলে এই জায়গায় কিছু কশেরুকা আছে 1 2 3 4 5টা। কয়টা সুবি ভাই? এই যে 1 2 3 4 5টা এই পর্যন্ত। তোমরা একটু খেয়াল করো এই জায়গাটা আমাদের কি কোমর না, যেখানে আমরা বেল্ট দিই, রাইট? সো এই জায়গাটাকে বলা হয় কোটি দেশ। কোটি দেশ। এই যে আমাদের একটা শার্টের উপর আমরা কোটি পরি, খেয়াল করে কোটিটা যে জায়গায় গিয়ে শেষ হয় সেই জায়গায় আমাদের কোমর। কোটি দেশ, কোটি দেশীয় কশেরুকা। এবারও বেশি কোটি দেশীয় কশেরুকা। কোটি দেশীয় কশেরুকার আরেকটা নাম হলো লাম্বার ভার্টিব্রা। মনে রাখবা এরপরে যতগুলো আছে 5 5 4, 5 5 4, ঠিক আছে? লাম্বার কশেরুকা। এরপর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, দিস ইজ কল্ড স্যাক্রাম, বা এখানে যে 5টা রয়েছে তাদের নাম হচ্ছে স্যাক্রাল কশেরুকা। একটু ভালো করে দেখো এখানে যে 5টা রয়েছে তাদের নাম স্যাক্রাল কশেরুকা। এই শেষে 1 2 3 4 পুচকি, এই জায়গার নাম হচ্ছে কক্সিজিয়াল কশেরুকা। ঠিক আছে? ডন্ট সে স্যাক্রাম। আমি যতক্ষণ বলছি না ততক্ষণ পর্যন্ত পণ্ডিতি করে কমেন্ট বক্সে এমন কোনো শব্দ লিখবা না যে শব্দটা তোমার মতো আরেকটা স্টুডেন্টকে যে জানে না তাকে কনফিউজড করে। এই কাজটা কখনোই করবে না। তোমার দৌড় কতটুকু এটা কিন্তু আমি জানি যে তুমি ঠিক কতটুকু জানো। যারা খুব কম জানে তারা সবসময় শো অফ করে। আমি বলতেছি যে দিস ইজ স্যাক্রাল কশেরুকা, লিখতেছে স্যাক্রাম। স্টুডেন্ট তো কনফিউজড হয়ে যায় পরীক্ষার হলে, কিন্তু এখানে একটা মার্ক সে খেয়ে ফেলবে। সো হেয়ার ইজ স্যাক্রাম। 1 2 3 4 5টা, এর লাস্টে 1 2 3 4, এগুলোর নাম হচ্ছে কক্সিজিয়াল। স্যাক্রাল, কক্সিজিয়াল, দুইটা শেষে ল আছে। ঠিক আছে? আমাদের বয়স যখন পূর্ণ বয়স্ক হয়ে যায়, আমাদের যখন পূর্ণ বয়স্ক বয়স হয়ে যায় তখন কি হয় জানো? এই স্যাক্রালের 1 2 3 4 5, স্যাক্রালের এই 5টা ফিউজ হয়ে একটা হয়ে যায়। তখন আমরা এটাকে বলি স্যাক্রাম। আম মানে সিঙ্গেল, আমি তোমাদের পড়াইছি না পড়ানোর সময়? আম মানে সিঙ্গেল। যখন 5টা মিলে একটা হয় দ্যাট ইজ কল্ড সুবি ভাই
স্যাক্রাম। এবার বলেন কক্সিজিয়াল যখন চারটা, কক্সিজিয়াল মানে পুচ্ছ, লেজ, চারটা মিলে একটা হয় তখন এটাকে আমরা বলে কক্কিক্স, নাম ছোট হয়ে যায়, কক্কিক্স। ওকে, তাহলে আমি আরেকবার বলছি নাম। প্রথম যে 7টা ছিল সার্ভাইকাল কশেরুকা, মনে রাখছি আমরা এইভাবে, সার্ভাইকাল সাথে আছে 7, সার্ভাইকালের পর এই অঞ্চলের পরগুলা আমাদের বক্ষ অঞ্চল, তাহলে আমরা লিখি থোরাসিক, থোরাক্স মানে বক্ষ, থোরাসিক, থোরাক্স মানে হচ্ছে বক্ষ, 12টা। ঠিক আছে ভাই, বক্ষ যেখানে শেষ এখান থেকে কিন্তু কোমর শুরু, তাহলে লাম্বার, লাম্বার বা কোমর বা কোটি। আমি বলছিলাম না 5 5 4, একবারে সবার শেষে সেটার নাম হচ্ছে কক্কিজিয়াল। সবার শেষে কক্কিজিয়াল, কক্কিজিয়াল যার উপরে, দ্যাট ইজ কল স্যাক্রাল। এবার দেখো এটা কিন্তু শ্রোণীদেশীয় বলা হয়, এটা যদি কোমর বা কোটি দেশ হয় এটা হচ্ছে শ্রোণীদেশ। এখন দেখো সার্ভাইকাল 7, থোরা হচ্ছে 12, তারপরে এগুলো মনে রাখবো 5 5 4। এখন এই স্যাক্রালের 5টা মিলে যখন একটা হয় নাম হয়ে যায় স্যাক্রাম। কক্কিজিয়ালের 4টা মিলে যখন একটা হয়ে যায় তার নাম হয়েছে কক্কিক্স। আশা করছি তোমরা বুঝতে পারতেছো। এখন তোমরা আমাকে বলো টোটাল অস্থির সংখ্যা কয়টি? 7 আর 12 19, 19 5 24, 25 26। পূর্ণবয়স্কতে আমাদের কয়টা কশেরুকা থাকে? 26টা কশেরুকা। বলো পারতেছো কি না? আমি কি আরো আস্তে কথা বলবো, আরো স্লো পড়াবো? তোমরা যদি বুঝতে না পারো একটু কমেন্ট বক্সে জানাও যে একটু অসুবিধা হইতেছে। আমি না আজকের ক্লাস নিয়ে এত বেশি ইনথুজিয়াস্ট ছিলাম। হ্যাঁ, আমি নোমানকে বলছি যে নোমান বোনস নিয়ে আসো। নোমানস বিএমএ প্রেস ক্লাব হাইকোর্টের ওই পাশ থেকে বোনস কিনে নিয়ে আসে, বোনস এনে আমি রেডি। আর ক্যামেরা আজকে করতেছে ডিস্টার্ব, কালকে বলা উচিত ছিল যে একটা ক্যামেরাও নিয়ে আসো। একটু কষ্ট হবে, কি আর করা বলো তো, বলো। এডমিশন পরীক্ষা দিতেছো, ডেন্টালের এডমিশন পরীক্ষা আর ঢাকা ভার্সিটির এডমিশন পরীক্ষায় একদিনে পড়ে গেছে, তাই না? ডেন্টাল এবং কিছুই ভাই ঢাকা ভার্সিটি পরীক্ষা একদিনে পড়ে গেছে। কেউ তোমাদের কথা ভাবে না, তোমার কি হয় হোক। হতেই পারে একটা স্টুডেন্ট ডেন্টিস্ট হয়ে মানুষের দাঁতে একটু কিছু একটু করে কোটি কোটি টাকা কামাবে, এমনও হইতে পারতো। তোমাদের মধ্যে অনেকে ডেন্টিস্ট হয়ে যাইতে পারতো। এই যে বুয়েট পিলে এবং চট্টগ্রাম একদিকে, এটা কি ধরনের কথা? যাদেরকে দেখি আমরা, যারা শিক্ষক, যারা টিচার, তাদের কাছ থেকে আমরা কখনো এটা এক্সপেক্ট করি না। কিন্তু খুব মজার ব্যাপার হলো আমরা নাকি ভালো হব, মানুষের মতো মানুষ হবো পড়ালেখা করে। যে সকল প্রতিষ্ঠানে যাব সেই সকল প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানে পরীক্ষা কবে, একটা স্টুডেন্ট কি সাফার করে পাত্তা দেয় না। বড় আফসোসের কথা। এই জন্যই আমি কিন্তু তোমাদের বারবার বলি, টিচার পড়াচ্ছে, যেখানকার টিচারই হোক, টিচার পড়াচ্ছে মানে টিচার রোল মডেল না। টিচার কখনোই রোল মডেল হতে পারে না। ভালো কথা সবসময় রোল মডেল। আমার এলাকার যদি একটা ভিক্ষুকও বলে ভালো কথা, সে ওই কথাটা রোল মডেল, মানুষটা না। বাট পাড়ে ভর্তি সবখানে। ওকে, আমরা আদর্শ কশেরুকা খুব বেশি সময় নিব না। আদর্শ কশেরুকা আমরা 1 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। দেখো প্রত্যেকটা কশেরুকার সাথে আরেকটা কশেরুকা যুক্ত থাকে, বাট মাঝখানে এই জায়গায়, এই যে মাঝখানটাতে গোলাকারের ডিস থাকে সুবি ভাই, বুঝছেন? এটার নাম হলো সিমফাইসিস। কি নাম? সিমফাইসিস। দেখো তোমরা, সিম কথাটা আসে সিন থেকে। সিন শব্দের অর্থ টুগেদার। সিন শব্দের অর্থ কি? টুগেদার। এই যে এই অস্থিটা আর এই অস্থিটাকে কি, এই যে এই অস্থিটা টুগেদার করলো না, যুক্ত করলো না, মাঝখানে কিছু একটা রেখে। সো মাঝখানের যে জিনিসটা, দ্যাট ইজ কল সিন। ফাইসিস শব্দের অর্থ উপবৃদ্ধি। এর তো বৃদ্ধি পাওয়ার কথা ছিল না, এর তো তৈরি হওয়ার কথা ছিল না, কিন্তু সে তৈরি হয়েছে, উপবৃদ্ধি। সো
অস্থি অস্থি মাঝখানে যে বসে আছে তরুণ অস্থি নির্মিত, দ্যাট ইজ কল সিম্ফাইসিস। এটা কি আরেকটা নাম এরকম হতে পারে না? ইন্টার ভার্টিব্রাল ডিস্ক, বলো তো হতে পারে কিনা? ইন্টার ভার্টিব্রাল ডিস্ক, হ্যাঁ, তার এক নাম হলো ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যাকে বাংলায় বলা হয় আন্তঃকশেরুকীয় চাকতি। সো অ্যানাদার নেম হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা আন্তঃকশেরুকীয় চাকতি। এর আরেকটা নাম সিম্পাইসিস। ভেরি গুড। দুই কশেরুকার মাঝখানে কি থাকে আমরা এটা বুঝতে পারলাম। এখন যে জিনিসটা আমরা দেখবো সেটা হলো একটা কশেরুকার কিন্তু দুইটা পার্ট। এই যে দেখো আমি একটা কশেরুকা এখান থেকে বের করে নিয়ে এসেছি, দুইটা পার্ট। এই যে এখান থেকে এটা একটা পার্ট এবং বাকি যে অঞ্চলটা আছে এটা একটা পার্ট। একটু খেয়াল করে দেখো, কাঁটা কাঁটা কাঁটা, এই যে আর্চ মানে হচ্ছে কাঁটা, কাঁটা যুক্ত এলাকাকে আমরা বলবো আর্চ, এই জায়গা থেকে। আর কাঁটাবিহীন এই যে অঞ্চলটা রয়েছে দ্যাট ইজ কল বডি, এটাই হলো সেন্ট্রাল বডি, এটাই গুরুত্বপূর্ণ, যে জন্য এটার নাম হলো সেন্ট্রাম। এইটাই অ্যাকচুয়ালি ওয়েট বহন করে। আমাদের মাথার উপর যদি একটা বস্তা থাকে, বস্তার ওয়েট কিন্তু এটার ভেতর দিয়ে যায়, তাহলে এটাই কি মূল জায়গা না? এইটাই সেন্ট্রাম না? এইটাই ভার্টিব্রাটা বা কশেরুকাটার বডি না? এই বুঝছো কিনা বলো? ওকে, সো আমরা বুঝলাম এই। তো তোমরা আমাকে বলো তো, এই যে পুরোটার মধ্যে এটা কি লার্জেস্ট এরিয়া না? এগুলো তো লম্বা লম্বা, বাট এটা লার্জেস্ট এরিয়া। এই জন্যই বলছে সেন্ট্রামটা হচ্ছে সবচেয়ে বড় অংশ, এবং সেন্ট্রামটা দেখতে ডিম্বাকার রডের মতো। দেখো এই জিনিসটা কিন্তু ডিম্বাকার, এবং তুমি যদি চিন্তা করো এটাকে যদি বর্ধিত করো, এটাকে মনে করো যে এই যে এইরকম, এই যে এই অঞ্চলটা তুমি যদি বর্ধিত করতো তাহলে রডের মতো হতো না? রড হতো না এটা? মানে বোঝা খুব মুশকিল। মনে করো যে রডটাকে তুমি স্লাইস করছো, এরকম একটা পাতলা স্লাইস নিয়ে যে এখানে বসা দিছো, একটা রড থেকে নিয়ে দিছো। সো দিস ইজ এ রডের মতো পার্ট, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি আমরা বাকি অংশ, দ্যাট ইজ কল আর্চ। আর্চ বলতে আমরা এই কাটা অঞ্চলটা বুঝিয়েছি, কাটা কাটা অঞ্চলগুলো। এবার দেখো পেডিকল, পেডিকল মানে হচ্ছে দণ্ড। পেডিকল দণ্ড এইরকম হবে, তুমি যদি প্রস্থচ্ছেদ করো তাহলে এরকম গোলাকার পাবা। না বুঝলে কোনো প্রবলেম নাই। এই যে দেখো, এই যে মূল দেহটার সাথে এই অঞ্চলটার মিলনের জন্য এই যে এই জায়গাটা পোরশন আছে না, এই যে এই জায়গা, এই জায়গাটা মূল বডি থেকে যে আসছে, এই যে এই যে মূল বডিটা থেকে এই যে গেছে এই অঞ্চলটা, কিংবা এই যে অঞ্চলটা যেটা গেছে, তোমরা কি বুঝতে পারছো? সো এই অঞ্চলটার নামই হচ্ছে, আমি আরেকবার দেখাই তোমাদের। দেখো এখানে, আরে এর থেকে মনে হয় ছবি ভালো আছে, কি দরকার? আচ্ছা, সো দ্যাট ইজ কল পেডিকল। আবার একটু তোমরা দেখো, পেডিকল আর এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এখান থেকে এই জায়গাটা একটু ভালো করে দেখো। এই জায়গা কিন্তু প্রস্থচ্ছেদ যদি আমি করি তাহলে কিন্তু এরকম পাতলা দেখাবে। কেমন দেখাবে? এরকম পাতলা। একটু ভালো করে দেখো। প্রস্থচ্ছেদ যদি যা করি তাহলে পাতলা দেখাবে, মানে হাত দিই তাহলে পাতলা, এবার সেটা পাতলা। সো এই অঞ্চলটা দেখো পাতলা লেয়ারের মতো, এই জন্য এই জায়গার নাম হচ্ছে লেমিনা। এই জায়গার নাম কি? লেমিনা। আরেকবার দেখো, দণ্ডাকার এই জায়গাটা, এই জায়গাটা গোল, আমি ধরি এরকম গোলাকার মনে হবে। আর এই জায়গা যদি আমি হাতে ধরি এরকম করে পাতলা মনে হবে। সো পাতলা মানে হচ্ছে লেয়ার, লেয়ার থেকে লেমিনা, এই জায়গা হচ্ছে পেডিকল। তোমরা এবার আমাকে বলো তো, এই যে এখানে একটা শাখা বের হইছে না, এখানে একটা শাখা বের হইছে না, কিসের মধ্যে বলো তো? অস্থি, সরি, সেন্ট্রাম এবং লেমিনার মধ্যে, নাকি পেডিকল ও লেমিনার মাঝখান থেকে? সজীব দেব, টিকেএফ, ক্লিয়ার হওয়া খুবই টাফ। এটা ক্লিয়ার যদি আমি আপনাকে বোঝাইতে চাই, আমি যেটা আপনার হাতে যদি দিতাম ক্লাসে থাকতেন, আপনি ধরেই বুঝতে পারতেন, ধরেই বুঝতে পারতেন।
এই জায়গাটা না পাতলা, আমার যেমন এই যে আমার এই যে সোয়েটারটা যেমন পাতলা, এই জায়গাটা অনেক পাতলা এই অঞ্চলটা। সো দিস ইজ পাতলা লেয়ার বা লেমিনা। বাট আমি যদি এই জায়গায় হাত দিই, এই যে দেখি গোল, বুঝতে পারছো, এই যে এই জায়গায় যে হাত দিই, দিস ইজ গোল। ওকে, সো লেমিনা এবং পেডিকলের মাঝখানে যে থাকে তার নাম হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। কি আশ্চর্য, আজকে কেউ কাজ করতেছে না। প্রিয় স্টুডেন্ট দেখো, প্রসেস, প্রসেস মানে শাখা, মূল দেহ থেকে কিছু বের হয়েছে। প্রসেস, প্রসেস মানে কি? শাখা। প্রসেস মানে কি? গাছের যেমন শাখা থাকে না, ডালপালা, লাইক দ্যাট শাখা। তোমরা আমাকে এবার বলো তো, এই যে এইটা থেকে কি, এই যে এটা বের হয়েছে না, এটা বের হয়েছে না, এটা বের হয়েছে না, আবার যদি আমি এরকম করে রাখি, এই যে দেখো ভালো করে, এই যে উপরে কিছু বের হয়েছে না, এদিকে গেছে, উপরে কিছু বের হয়ে এদিকে গেছে, গেছে কিনা? হ্যাঁ, এগুলো কি শাখা না? এগুলো কি প্রসেস না? তাহলে প্রসেস শব্দটা মনে রাখো, প্রসেস মানে হচ্ছে শাখা। মূল দেহ থেকে যদি কিছু বের হয়, দ্যাট ইজ কল প্রসেস বা শাখা। ভালো করে দেখো, এখানে কয়েক ধরনের প্রসেস আছে এই জায়গাটাতে, এই যে এই জায়গাগুলোতে, যেটা মাটির সাথে ট্রান্সভার্সলি থাকে, দ্যাট ইজ কল ট্রান্সভার্স প্রসেস। ভূমির সাথে ট্রান্সভার্স, আনুভূমিক। এই যে এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, এই যে এটা ভূমির সাথে আনুভূমিক থাকে, এদিক বের হয় একটা, ওই পাশে ওদিকে একটা বের হয়, ঠিক আছে? আর্টিকুলার প্রসেস, এই যে দেখো, এই যে উপরে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে উপরে দেখছো এইটা, এই যে নিচের দিকে থাকো, এই যেটা, এরা করে কি, উপরের কশেরুকার সাথে যুক্ত হয়, আর এরা নিচের কশেরুকার সাথে যুক্ত হয়। হয় না মাঝে মাঝে? তুমি নিচ থেকে উপরে হাতটা দাও, দিলাম, ও বলে তুমি নিচ থেকে হাত দাও, দিলাম, দুই হাত মিলে কি উপরের মানুষটা নিচের মানুষ কানেক্টেড হয় কি না? তাহলে এইটা কি এর সাথে আর্টিকুলেটেড হচ্ছে, এটা কি এর সাথে আর্টিকুলেটেড হচ্ছে। আর্টিকুলেশন শব্দের অর্থ হচ্ছে যুক্ত হওয়া। তাহলে বলো তো, এই শাখাটা উপর থেকে আসছে, এই শাখাটা নিচ থেকে আসছে, পরস্পর আর্টিকুলেট হইতে আসছে না? আর্টিকুলেশন মানে পরস্পর যুক্ত হওয়া। তোমরা কি বুঝছো? গেমিং উইথ রাহাত, লাগা মুখস্থ। তোমার যদি মুখস্থ করাই লাগতো, তাহলে আমি তোমাকে আরো এখন থেকে 1 ঘন্টা আগে এগুলো আমি পার হয়ে যাইতাম। 3-4টা স্লাইড পরে এত সময় নিচ্ছে। একটু মাথা ঢোকানোর চেষ্টা করো, দেন কথা বলো। আর্টিকুলার শব্দ নিয়ে কথা বলার টাইম আছে বলো? তুমি এডমিশনের স্টুডেন্ট, তুমি যাবা পরীক্ষার হলে, তোমার মতো করে পরীক্ষা দিয়ে আসবো। আমি আর্টিকুলার শব্দ না বোঝাইলে কি এমন যায় আসে? আমি তো নাও বোঝাইতাম, তুমি কি বুঝতা যে রাজীব ভাই এটা জিজ্ঞেস করলে পারা যেত? আমি এই লাইনটা নাও লিখে যাইতে পারতাম, কিন্তু আমি দেখছি ভার্সিটিতে প্রশ্ন দিছে। ওকে, তোমার এলাকায় যদি আজান হয়, তুমি মাইক্রোফোনটা অফ রাখো। নাও দিস ইজ স্পাইনাস প্রসেস। দিস ইজ স্পাইনাস প্রসেস। স্পাইনাস শব্দের অর্থ হচ্ছে কাঁটা। তোমরা একটু ভালো করে খেয়াল করো, এই যে কাঁটাগুলো বেড়েছে দেখছো, এই যে এগুলা, আমি যদি আমার মাথার পেছন থেকে হাত দিই এই মিড লাইন বরাবর, তাহলে কাঁটাগুলো কিন্তু ফিল করতে পারি। তোমরাও তোমাদের গায়ের মধ্যে দেখবা স্কিনের নিচে উঁচু উঁচু মনে কি যেন আছে, এগুলো কাঁটাগুলো। কোনগুলা? এই যে মাঝখানে, এই যে এগুলা, দিস আর কাঁটা। তাহলে এবার তোমরা আমাকে বলো তো, দিস ইজ পেডিকল, দিস ইজ লেমিনা, দুইটার মাঝখান থেকে যে শাখা বের হয়েছে তার নাম প্রসেস। শাখা মানে প্রসেস। সো দিস ইজ ট্রান্সভার্স প্রসেস, ভূমির সাথে ট্রান্সভার্সলি থাকে। লেমিনা, লেমিনা দুইটা মাঝামাঝি এসে যে শাখাটা বের হয়েছে, এটা একটা, খেয়াল করছো? এইটার নাম হলো স্পাইনাস প্রসেস। স্পাইন যোগ প্রসেস। প্রসেস বলার কারণ এটি একটি, প্রসেস বলার কারণ এটি একটি শাখা, এই জন্য বলেছি প্রসেস। এবং এটা কাঁটা, এই শাখাটা কাঁটা হিসাবে ব্যবহার হচ্ছে, এই জন্য স্পাইন বলেছি। স্পাইন শব্দের অর্থ কাঁটা। তাহলে এটি কাঁটা, যে শাখাটি কাঁটা হিসাবে কাজ করে তার নাম স্পাইনাস প্রসেস। ঠিক আছে সুই ভাই? আচ্ছা, তোমরা বলো তোমরা বুঝছো কি না। আমি আরেকবার বলি, জাস্ট শোনো। এটা বডি, এগুলো হচ্ছে আর্চ। বডিটাই হচ্ছে সবচেয়ে মূল অংশ, বডিটাই সবচেয়ে বড় অংশ। বডিটাই যেহেতু সেন্ট্রাল ওয়েটটা বহন করে, এই জন্য এটার নাম হচ্ছে সেন্ট্রাম। ঠিক আছে? এটা রডের মতো, যে লম্বা করি আমরা, রডের মতো হতো। ধরো একটা রডের স্লাইস নিয়ে আমরা বডি একটা তৈরি করছি। ঠিক আছে? বডির এই দিকটা হচ্ছে আর্চ, এই দিকটা হচ্ছে পেডিকল। পেডিকল মানে দণ্ডাকার, আর এই জায়গাটার নাম হচ্ছে লেমিনা। পেডিকল এবং লেমিনার মাঝ থেকে আসে ট্রান্সভার্স প্রসেস,
দুইটা লেমিনা পরস্পরের সাথে ফিউজ হয়ে তৈরি করে স্পাইনাস প্রসেস। ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেসে প্রসেস বলে যে শব্দটা আছে, প্রসেস শব্দটা হলো শাখা। যে জায়গায় কোনো অতিরিক্ত পোরশন পাবা, মনে রাখবা ওখানে আমরা প্রসেস শব্দটা ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, সব কথা তো শেষ। আর দুই কশেরুকার মাঝখানে একটা তরুণ অস্থি থাকে, দুই অস্থির মাঝখানে একটা তরুণ অস্থি থাকে। দুইটা কশেরুকাকে যেহেতু সে যুক্ত করতেছে মাঝখানে থেকে, এই জন্য মাঝখানের এই জিনিসটার নাম হচ্ছে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক বা আন্তঃকশেরুকীয় শব্দ হইতেছে। দিস ইজ ইন্টার ভার্টিব্রাল ডিস্ক বা আন্তঃকশেরুকীয় চাকতি। ঠিক আছে? আচ্ছা, ফাঁকা জায়গায় কি থাকে, এই যে এই জায়গাগুলোতে, এই জায়গাগুলো দিয়ে অ্যাকচুয়ালি, ও এটা তো তোমাদের পড়ানোই হয় নাই, তাহলে আমি একটু বলি। লাস্ট লাইন দেখো, এই যে এখানে একটা ছিদ্র থাকে, তোমরা দেখে বোঝার কথা, দেখছো এই যে এখানে একটা ছিদ্র, এই যে মাঝখানে এই যে ছিদ্রটা দেখছো? আচ্ছা, এই ছিদ্রটা দিয়ে দেখো আমাদের মাথা থেকে যে স্পাইনাল কর্ডটা বের হয়, দিস ইজ আমাদের ব্রেন। সো দিস ইজ ব্রেন, রাইট? এটা হলো ব্রেন। ব্রেনের এই যে দেখতে পাচ্ছ, দিস ইজ কল্ড স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। দিস ইজ স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। সো এই স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ডটা কিন্তু এই যে এটা দিয়ে যায়, বুঝতে পারছো? তাহলে মাথা থেকে বের হয়ে এই যে এটার ভেতর দিয়ে কিন্তু চলে যাচ্ছে। তাহলে তোমরা আমাকে এবার বলো তো, এই যে মাঝখানে যে ছিদ্রটা দেখতেছো, এই মাঝখানে যে ছিদ্রটা দেখতেছো, এই জিনিসটার নাম কি? ভার্টিব্রা না? এই জিনিসটার নাম ভার্টিব্রা না? তাহলে এই ছিদ্রটার নাম কি? ভার্টিব্রাল ফোরামেন। কি নাম? ভার্টিব্রাল ফোরামেন। বলো, মনে থাকবে নাকি? ভার্টিব্রাল ফোরামেন। এবার তোমরা আমাকে বলো তো, ভার্টিব্রাল ফোরামেনকে এই যে এই ছিদ্রটা না, এটার ভেতর দিয়ে, এই যে এটার ভেতর দিয়ে ভেতরে 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 নেমে আসবে। তোমরা কি বুঝছো? দিস ইজ কল ভার্টিব্রাল ফোরামেন। তোমাদের কমেন্ট বক্সের দিকে তাকাতে আমার মাঝে মাঝে খুব ভয় করে। ভাই, আমরা যে বলি কোমরে ব্যথা, সেক্ষেত্রে কি কশেরুকা দায়ী? ট্রাস্ট মি, এই প্রশ্নটার উত্তর দেওয়ার মতো আজকে অবস্থা নেই। সো এখানে যে ছিদ্রটা দেখতে পাচ্ছ, এটার নাম ভার্টিব্রাল ফোরামেন। একটু ভালো করে দেখো। তাহলে বলো তো, এই ছিদ্রটার নাম কি? একটা ছিদ্র একটু খেয়াল করো, উপর থেকে নিচের দিকে গেছে, গেছে না? আর একটা ছিদ্র কি? এই সাইড দিয়ে। তাহলে একটা ছিদ্র যদি উপর দিয়ে গেছে, আর একটা ছিদ্র কি? সাইড দিয়ে, রাইট সুই ভাই? সাইড দিয়ে, সাইড দিয়ে, সাইড দিয়ে। এই ছিদ্রটার নাম কি বলো তো? এই ছিদ্রটার নাম হচ্ছে ভার্টিব্রা, এবং ভার্টিব্রার মাঝখানে যেহেতু ছিদ্র, এটার নাম হচ্ছে ইন্টার ভার্টিব্রাল ফোরামেন। ইন্টার ভার্টিব্রাল ফোরামেন। ঠিক আছে ভাই? আর যেটা এই পাশে গেছে, এইটার নাম কিন্তু হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। একটা ইন্টার ভার্টিব্রাল ফোরামেন আর একটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। ওকে, সো দিস ইজ ভার্টিব্রাল ফোরামেন, এন্ড এই পাশে যেটা আছে দ্যাট ইজ কল্ড এই পাশে যেটা রয়েছে এটার নাম হচ্ছে ইন্টার ভার্টিব্রাল ফোরামেন। ঠিক আছে? এখন তোমাদের একটা দারুণ জিনিস বলি, সেটা হলো এটাতে যায় সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড থেকে যদি কোনো শাখা বের হয় এই পাশে এবং এই পাশে, তাহলে কি ইন্টার ভার্টিব্রাল ফোরামেন বের হবে না? বলো তো, বলো, তোমরা আমাকে বলো। এটার নাম সুষুম্না কাণ্ড, সে ভার্টিব্রাল ফোরামেন দিয়ে গেছে। আর এই সাইড দিয়ে যে ছিদ্রগুলো আছে, এগুলো দেখি, এই যে সুষুম্না কাণ্ডের যে শাখা বের হয়, দ্যাট ইজ কল সুষুম্না স্নায়ু। তাহলে দেখো, দিস ইজ সুষুম্না কাণ্ড and these are সুষুম্না স্নায়ু, রাইট? তাহলে এই সুষুম্না কাণ্ড গেছে ভার্টিব্রাল ফোরামেন দিয়ে, সুষুম্না স্নায়ু গেছে ইন্টার ভার্টিব্রাল ফোরামেন দিয়ে। এটা ভালো করে মনে রাখবা। ওকে।
বিন্দু বিন্দু, সরি, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আচ্ছা, এখন মনে পড়ছে, ছোট ছোট বালিকণা দিয়ে মহাদেশ হয়, পৃথিবী হয়, রাইট? হ্যাঁ, লাইক দ্যাট। তোমরা এবার আমাকে বলো তো, এই যে এই ছিদ্রটার নাম কি? ভালো করে বলো, বলো। ভার্টিব্রাল ফোরামেন না ইন্টারভার্টিব্রাল ফোরামেন? আর এই ছিদ্রটার নাম কি? এই সাইডে এই যে ছিদ্রটা আছে, এই যে, রাইট? সো দিস ইজ ভার্টিব্রাল ফোরামেন। তাহলে এবার আপনি আমাকে বলেন তো সুই ভাই, তোমরা আমাকে বলো, আমি যদি এইটার উপর আরো একটা দেই, দিলাম, আরো একটা দিলাম, এবার তোমরা আমাকে বলো তো, এই যে আরো একটা দিলাম, সবগুলো ফোরামেন কি একসাথে অ্যাড হইলো না? সবগুলো ফোরামেন হইলো কি না? তাহলে এবার বলো তো, ফোরামেন মানে এর একটি ছিদ্র অংশ, পরেরটার একটু ছিদ্র অংশ, তারপরেরটার একটু ছিদ্র অংশ, সবাই মিলে একটা ক্যানেল তৈরি করলো না? বলো তো। ইয়েস, সো দিস ইজ কল ভার্টিব্রাল ক্যানাল। সো এই যেখান থেকে শুরু করে পুরোটা আসে ভার্টিব্রাল ক্যানাল। তাহলে কোনো কারণে সুষুম্না কাণ্ডটা ভার্টিব্রাল ফোরামেন দিয়ে যায়, বাট সব ফোরামেন একসাথে যুক্ত হয়ে ভার্টিব্রাল ক্যানাল তৈরি করে। সো দুইটার যে কোনো একটা প্রশ্নে যদি থাকে, দুইটার যে কোনো একটা উত্তর দিলেই হবে। ঠিক আছে? একসাথে দুইটা থাকবে না, থাকলে সেটা তোমার দুর্ভাগ্য এবং প্রশ্নকর্তার জ্ঞানের অভাব। আমি খুব টায়ার্ড হয়ে গেছি অংশটুকু পড়াইতে। আজানের সময় হয়ে গেছে ভাই। কয়টায় এই নামাজ, কয়টায় বলো তো খুব দ্রুত? 5টা 25-এ, তাই তো? না 4টা 25-এ? আচ্ছা, 2 মিনিট সময় আছে, আমি নামাজের ব্রেক দিলাম। হ্যাঁ, নামাজের পর চলে আসো, মিস করবো না। বহু কষ্ট হয়েছে তখন স্ক্রিন দিয়া, মিস করবো না, আমরা ভালো করে শেষ করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।
হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? 16 সেকেন্ড আছে, এরপরে আমরা ক্লাস শুরু করব। ওকে, ভেরি গুড। দেখো, এখন আমরা চলে আসবো বক্ষপিঞ্জরে। এই যে এটা হচ্ছে বক্ষপিঞ্জর, তোমরা একটু খেয়াল করো। বক্ষপিঞ্জরে এই যে এগুলোর নাম হচ্ছে পরশুকা। সামনে এটার নাম হলো স্টারনাম, তাই না? এবং তোমরা একটু চিন্তা করে দেখো তো, বক্ষপিঞ্জরটা যদি আমরা একবার পেছনে যাই, এই যে এগুলা কি কশেরুকা না মেরুদণ্ড না? কোন দেশীয় কশেরুকা বলো তো? বক্ষ দেশীয় কশেরুকা, যার ইংলিশ হচ্ছে থোরাসিক কশেরুকা, তাই না? তাহলে বলো তো বক্ষপিঞ্জর আসলে কি কি নিয়ে তৈরি, এখন পারবা কিনা? বক্ষপিঞ্জর 3টা জিনিস নিয়ে তৈরি: পরশুকা, স্ট্রানাম এবং থোরাসিক কশেরুকা। ঠিক আছে, তাহলে বক্ষপিঞ্জরে এইটা মনে রাখতে হবে, 1 2 যোগ 3 ধরনের অস্থির তৈরি। ওকে, তো সবার আগে আমরা চলে আসি, এইটার নাম কি? এটার নাম হচ্ছে, আমাদের এই সামনের দিকে থাকে, এটা হচ্ছে স্টারনাম। স্টারনাম, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটার নাম হচ্ছে মেনুব্রিয়াম। মেনুব্রিয়াম, এইটা হচ্ছে মূল বডি, এই যে এটা, এই যে এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, সো দিস ইজ স্টারনাম, যার এই পর্শনটার নাম হচ্ছে মেনুব্রিয়াম। এটা হচ্ছে বডি বা দেহ। আর এই জায়গাটার নাম হচ্ছে জিফয়েড প্রসেস। জিফয়েড প্রসেস, তোমরা একটু দেখো, জিফয়েড, ওয়েড বলতে কোনো কিছুর মতো, জিপ মানে হচ্ছে ছুরি, কিচেন নাইফ আর কি, কিচেন নাইফ, রান্নাঘরের ছুরি। তাহলে জিফয়েড শব্দের অর্থ হচ্ছে ছুরির মতো। কিসের মতো? ছুরির মতো। প্রসেস মনে আছে না? মূল দেহ থেকে যদি কোনো কিছু বাইরে আসে তার নাম হচ্ছে প্রসেস। মনে আছে তো নাকি? ইয়েস, মূল দেহের বাইরে কোনো শাখা থাকলে প্রসেস। সো দিস ইজ স্টারনাম। স্টারনামের 3টা অংশ: মেনুব্রিয়াম, বডি, জিফয়েড প্রসেস। ওকে, মেনুব্রিয়াম, বডি, জিফয়েড প্রসেস শেষ। এবার তোমরা একটু দেখো, সামনে স্টারনাম আর পেছনে গেলে আমরা পাই যে মেরুদণ্ড, তাই না? তাহলে মেরুদণ্ড থেকে আমাদের পরশুকা উৎপন্ন হয়ে সামনে আসে। মেরুদণ্ড থেকে আমাদের পরশুকাগুলো উৎপন্ন হয়ে কোথায় আসে? সামনে আসে। তাহলে এই যে দেখো পরশুকাগুলা, পরশুকা তাহলে কয়টা দেখো তো? এই যে আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 11, এন্ড দিস ইজ 12। তাহলে বলো তো, এই পাশে 12টা, ও পাশে 12টা, তাহলে পরশুকা কয়টা আসলে? 12 জোড়া, তাই না? কয় জোড়া? 12 জোড়া। ঠিক আছে, এখন 12 জোড়া পরশুকার মধ্যে আমাদের শিখতে হবে কোন পরশুকাগুলো কেমন। এই পরশুকা থেকে যদি প্রশ্ন আসে, এই প্রশ্নটাই আসবে। পরশুকা থেকে যদি প্রশ্ন আসে, এই প্রশ্নটাই আসবে যে 12 জোড়া যে পরশুকা আছে, এটা কারা কেমন। ঠিক আছে, তাহলে একটু দেখো তোমরা, যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, দেখো কি হয়েছে? পেছন থেকে এসে দেখো স্টার নামে যুক্ত হয়েছে, পেছন থেকে এসে স্টার নামে যুক্ত হয়েছে, পেছন থেকে এসে স্টার নামে, পেছন থেকে এসে স্টার নামে, পেছন থেকে এসে দেখো স্টার নামে যুক্ত হয়েছে। 1 2 3 4 5, এই দেখো স্টার নামে যুক্ত হয়েছে, এন্ড এই যে দেখো এটা স্টার নামে যুক্ত হয়েছে। যারা পেছন থেকে আসে মেরুদণ্ড থেকে, সামনে এসে স্টার নামে যুক্ত হয়, তাদের নাম হচ্ছে আসল পরশুকা। তাহলে 12 জোড়ার মধ্যে আমরা পেলাম এই পাশে 7টা, এই পাশে 7টা, 7 জোড়া পরশুকা, যারা হচ্ছে আসল পরশুকা। মানে জন্মস্থান থেকে উৎপন্ন হয়ে মৃত্যু স্থান পর্যন্ত তারা পৌঁছে গেছে। তাদের 2 ধরনের পরিচয় আছে, জন্ম এবং মৃত্যু, 2টা পরিচয় আছে। এবার দেখো, কিছু আছে
এই যে দেখো অষ্টমটা এসে এই সপ্তমের সাথে যুক্ত হয়েছে, দেখো আবার নবমটা এসেও যুক্ত হয়েছে, এই যে দেখো দশমটা এসেও এদের সাথে যুক্ত হয়েছে, হয়েছে না? তার মানে এরা তিনজন হয়তোবা পেছন থেকে মেরুদণ্ড থেকে আসছে, কিন্তু দেখো এরা সরাসরি স্থলনামে যুক্ত হইতে পারে নাই। ওরা করতেছে কি, 7 নম্বরের ঘাড়ে পা রেখে যাইতেছে, 7 নম্বরের সাথে যুক্ত হয়ে যাইতেছে। এই যে দেখো 1 2 3, এই যে সপ্তম অষ্টম নবম দশম তিনজন মিলে এই যে একসাথে হয়েছে, দেখছো? কার সাথে? সপ্তমের সাথে অ্যাড হয়েছে, এই যে সপ্তম, এরা এসে সপ্তমের সাথে অ্যাড হয়েছে। তাহলে আমরা লিখতেই পারি, কি লিখতে পারি, যে অষ্টম নবম দশম 3 জোড়া এগুলো হচ্ছে নকল পরশুকা। নকল পরশুকা মানে তারা নিজেরা গিয়ে ল্যান্ড করতে পারেনি, আরেকজনের ঘাড়ে পা রাখছে। এবার দেখো এই যে দেখো এই পরশুকাটা, এইটা এবং এই যে আর একটা পরশুকা আছে, দুইটা 11 এবং 12, ওরা এই পাশ থেকে আসে, পেছন থেকে আসে, কিন্তু সামনে এসে শেষ হয়ে যায়। এরা এই পর্যন্ত যায় না, ল্যান্ডিং করতে পারে না, পোর্ট পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। সো দেখো মাথাগুলো এই যে ভেসে ভেসে আছে। সো আমরা বলতে পারি শেষের 2 জোড়া ভাসমান বা ফ্লোটিং রিবস, ঠিক আছে, ভাসমান বা ফ্লোটিং রিবস। তাহলে আসল পরশুকা বা ট্রু রিব, নকল পরশুকা বা ফলস রিব, ভাসমান বা ফ্লোটিং রিব পরীক্ষায় আসতে পারে। তাহলে 7 3 2, ঠিক আছে। তাহলে এবার প্রশ্ন যদি কখনো এরকম হয় যে ষষ্ঠ পরশুকা জোড়া কোন ধরনের পরশুকা, বলো তো কমেন্টে, ষষ্ঠ পরশুকা জোড়া। বলো, একাদশ পরশুকা কোন ধরনের পরশুকা? ভেরি গুড। আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি, আমরা বক্ষপিঞ্জর পড়লাম, পরশুকার প্রকারভেদ পড়লাম। এখান থেকে আর কোনো প্রশ্ন পড়ার মতো নাই, আসলে তো প্রশ্ন পড়ার মতো নেই। বক্ষপিঞ্জর কি আমাদের শেষ হয়েছে কিনা বলো, বলো বক্ষপিঞ্জর শেষ হয়েছে কিনা? ইয়েস, আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। এবার চলে আসি আমরা উপাঙ্গীয় অস্থি। দেখো আমরা কি কি শেষ করলাম, এটা যদি বুঝি তাহলে আমাদের যন্ত্রণাটা একটু কমবে। আমরা একবার এখানে আসি, দেখো করোটির 29টার হিসাব আমরা জানি। এবার চলে আসি আমরা মেরুদণ্ড, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্সিক্স। স্যাক্রাম হচ্ছে একটা, কক্সিক্স হচ্ছে একটা, তাহলে বাকি রইল 7 12 5, টোটাল 26টা, রাইট, পূর্ণবয়স্ক অবস্থায়। বক্ষপিঞ্জর থেকে আমরা দেখলাম পরশুকা হচ্ছে 12 জোড়া, 24টা, স্টার্নাম হচ্ছে একটা, 25, তাহলে এখানে 25 আর এখানে 26, 25 এবং 26 সাথে উপরে 29-এর সাথে যদি অ্যাড করি কত হয় বলো? আশিটা হচ্ছে, রাইট। সো 80টা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। এবার চলে আসি আমরা উপাঙ্গিক কঙ্কাল। উপাঙ্গিক কঙ্কালগুলো অল্প একটু, তেমন কোনো পড়া নাই এখানে, তবুও আমরা এটা পড়বো, কারণ উপাঙ্গিক কঙ্কাল থেকে 2-1টা জায়গা ইম্পর্টেন্ট। সো টেনশন করার কিছু নাই। কাউরে খারাপ লাগলে তুমি আজকাল লিভ নিতে পারো, হ্যাঁ, কিন্তু তোমার খারাপ লাগবে এবং তুমি চলে যাবা, যে কারণে ক্লাস বন্ধ করার অনুরোধ করবা, এটা কখনো করবা না। আচ্ছা, উপাঙ্গীয় কঙ্কাল শব্দের অর্থ কি? উপ অঙ্গ, আমার একটা হাত, আমার একটা পা, তাহলে মূল দেহের এগুলো কি উপ অঙ্গ না? তাহলে মূল যে এক্সিসটা আছে, এক্সিসের বাইরে যে হাত পা, এগুলো কি উপাঙ্গ, রাইট। তাহলে উপাঙ্গ বা অ্যাপেন্ডিকুলার কঙ্কাল একটু খেয়াল করে দেখো, এই যে দেখো মেরুদণ্ড, রিব এবং স্টার্নাম, এর বাইরে আর কি আছে? এই যে দেখো, এই যে একটা জিনিস বের হলো, ক্লাভিকল, দিস ইজ উপাঙ্গীয় কঙ্কাল, এটা এদিক থেকে আসে, ঠিক আছে। এই যে দেখো এখানে হিউমেরাস, উপাঙ্গীয় কঙ্কাল, হিউমেরাসটা যুক্ত থাকে যে স্ক্যাপুলার সাথে, ত্রিকোণাকার একটা অস্থি আছে আমাদের পিঠে, স্ক্যাপুলা, দ্যাট ইজ উপাঙ্গীয় কঙ্কাল। তোমরা বলো তো বুঝছো কি না? তাহলে এই যে দেখো ক্লাভিকল, স্ক্যাপুলা, হিউমেরাস, এই যে দেখো ক্লাভিকল, স্ক্যাপুলা অ্যান্ড হিউমেরাস, মিলছে? আচ্ছা, এবার দেখো তোমাদের একটা দারুণ জিনিস আমি দেখাইতেছি এখানে।
অন্য কোনো জায়গা থেকে দেখাইতে হবে। আর 3-4টা আছে, এগুলো সহজ। হ্যাঁ, এগুলো সহজ। তোরা সবাই দেখো তো, এই যে দিস ইজ ক্লাভিকল, দিস ইজ ক্লাভিকল, এটা একটা ক্লাভিকল, এটা একটা ক্লাভিকল। এই যে এখানে আছে ত্রিকোণাকার আছে স্ক্যাপুলা, এই যে এখানে আছে ত্রিকোণাকার স্ক্যাপুলা, তাহলে দিস ইজ ক্লাভিকল, দিস ইজ স্ক্যাপুলা, রাইট? তোমরা এবার বলো আমাকে, এই যে ক্লাভিকল এবং স্ক্যাপুলা মিলে এখানে একটা বৃত্ত গঠন করলো না, চক্র। দিস ইজ ক্লাভিকল, স্ক্যাপুলা, এই যে স্ক্যাপুলা আবার ক্লাভিকল। আবার বলি ক্লাভিকল, স্ক্যাপুলা, স্ক্যাপুলা, ক্লাভিকল, ক্লাভিকল, স্ক্যাপুলা, স্ক্যাপুলা, ক্লাভিকল। বলো এই বক্ষ অঞ্চলে একটা চক্র হইল কিনা? এই যে বক্ষ অঞ্চলে চক্রাকারে তারা 4টা অবস্থান করছে, এই জন্য এটাকে বলা হয় বক্ষ অস্থি চক্র। মনে থাকবে কেন এটাকে বক্ষ অস্থি চক্র বলছে? আচ্ছা, বক্ষ অস্থি চক্রের হাড় 2টা আমরা পড়তেছি। দিস ইজ ক্লাভিকল, সহজ দেখে মনে হচ্ছে না? ইটালিক এফ এর মতো, দিস ইজ ইটালিক এফ। ওকে, এটা যেহেতু আমাদের এই যে শার্টের কলারটা এখানে না থাকে, এখানে এই জন্য এটার নাম কলার বোন। এটার নাম কি? কলার বোন। অনেকে কিন্তু পড়ে গিয়ে ভেঙে যায় এই হাড্ডিটা, ভয় পাওয়ার একদমই কিছু নাই। এইটা নিয়ে অপারেশন করার কিছু নাই, স্বাভাবিক জীবন যাপন করো, হাড্ডি তার মতো করে জোড়া লেগে যাবে। ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখানে দেখি ক্লাভিকল দেখতে ইটালিক এফ এর মতো। স্ক্যাপুলা কোন ধরনের অস্থি? তোমরা এবার আমাকে বলো তো, এই যে স্ক্যাপুলা আমি তোমাদের দেখাইছিলাম, এই যে আমাদের পিঠে থাকে, তাই না? এই যে এখানে এরকম করে উপরে ওঠে, নিচে নামে। ভাইয়া এটা বিউটি বুনো, বুন না রে বোন। সো দিস ইজ ক্লাভিকল। তোমরা একটু বলো এটা ফ্ল্যাট না লং বোন? ইয়েস, ফ্ল্যাট বোন বা চাপা অস্থি, রাইট? তো এই যে দেখো, এবার জাহাঙ্গীরনগরের প্রশ্ন আসছিল এখান থেকে যে কোনটি স্ক্যাপুলার অংশ নয়। তো আমি অত অংশ পড়াবো না, কারণ এই প্রশ্নটা আসবে না। ওকে, প্রেস এনি কি টু ক্যান্সেল। নিচে নিচে এটা আসবে। হ্যাঁ, তোমরাই পড়তে চাও এটাও? তোমরা পাগল হয়ে গেছো। মাঝে মাঝে হয় না যে মায়েরা পড়তে বলে, মাঝে মাঝে মায়েরা পড়তে বলে, পড়বো না করতে করতে আবার পড়, জোর করে পড়ায়। শেষে মায়েরা বলে বাবা ঘুমা, অনেক রাত হয়ে গেছে। না, আজকে সারা রাত পড়বো, কালকে সারাদিন পড়বো, আগামী বছর পুরোটাই পড়বো। পাগল হয়ে গেছো তোমরা। তোমরা এটাও পড়তে চাইতেছো, পড়ার দরকার নেই কিছু। সব সব 30টা 40টা 50টার মধ্যে সব কারেকশন করতে হবে, এমন কোনো প্ল্যান রাখা যাবে না, বুঝছো? ওকে, সো হেয়ার ইজ স্ক্যাপুলা। একটু ভালো করে দেখো, এই যে স্ক্যাপুলা হয়েছে না? বলো মিলছে কিনা? স্ক্যাপুলা, স্ক্যাপুলা। তার মানে আমি যদি আমার হিউমেরাসটা লাগাই, তোমরা একটু দেখো, আমি যদি আমার হিউমেরাসটা এখানে আটকাইতে চাই, এই যে এখানে দেখছো আটকাইতে পারছি না? তোমরা বলো তো, হিউমেরাসের এই যে মাথাটা আছে না, হেডটা, এখানে আটকানোর জন্য একটা জায়গা লাগবে না? একটা গর্ত লাগবে না এখানে? লাগবে কি না? আরে ক্লাস শেষ করে তো ওই বই খুলেই পড়াশোনা করতে, আমিও তো তোমাকে বই থেকেই পড়াইতেছি, এত টেনশন কিসের? তোমরা একটু দেখো, এই যে হেডটা হিউমেরাসের, এই যে যে জায়গায় আটকে আছে, এই যে এই জায়গা, এটার নামই হচ্ছে গ্লেনয়েড গহ্বর। খুব ভালো করে মনে রাখো, পরীক্ষায় আসবে। হিউমেরাস স্ক্যাপুলার কোন গহ্বরে যুক্ত হয়? হিউমেরাস স্ক্যাপুলা যেখানে যুক্ত হয় তার নাম কি? গ্লেনয়েড গহ্বর। মনে থাকবে? আরে গেল গেল গেল, দিস ইজ গ্লেনয়েড, গেল এখানে। ওকে, সো তোমরা দেখো আবার স্ক্যাপুলা কি দরকার। এই যে দেখো না, এটা একটা শাখা না, প্রসেস না? এটা একটা প্রসেস না? বলো তো। এই যে দেখা যাচ্ছে, দেখো এই যে একটা প্রসেস, এই একটা প্রসেস। জিনিসটা তো বুঝছো প্রসেস কি? আচ্ছা এবার বলো তো আমাকে, যাদের উচ্চতা ফোবিয়া আছে তাদেরকে আমরা কি বলি?
যেখান থেকে অ্যাক্রো কথাটা আসছে, তাই না? ঠিক কি না? অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে উচ্চতা ফোবিয়া। তাহলে অ্যাক্রো শব্দের অর্থ হচ্ছে উচ্চ, হাইট। তো তোমরা এবার আমাকে বলো তো, এই যে এইটা নিচের নিচের প্রসেস আর এইটা হলো উপরের প্রসেস, তাহলে কোনটার নাম অ্যাক্রোমিয়ান প্রসেস বলো তো? ইয়েস, এই উপরেরটার নাম হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস। আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে না এই যে এইটা, আমি একটু দেখাই ভালো করে, তোমাদের কি মনে হচ্ছে শকুনের বিকের মতো এটা? এরকম কোনো ফিল হইতেছে কিনা দেখো তো। তোমাদের ওখান থেকে তো বোঝা যাইতেছে না, বাট আমার এখান থেকে খুব ভালো বোঝা যাইতেছে। এই যে এটা এটা দেখো না, শকুনের ঠোঁটের মতো লাগতেছে না? সো এটার নাম হচ্ছে কোরাকয়েড প্রসেস। কি নাম? কোরাকয়েড প্রসেস। কোরাকয়েড প্রসেস হচ্ছে বিগ লাইট, কিংবা তোমরা এইভাবে হতে পারো, যেটা আল্লাহ আছে না আমাদের সুফি ভাই, আল্লাহর মাথায় কি আমরা শার্টটা ঝুলায় রাখি না, কিংবা এই ধরনের কিছু জিনিস থাকে না যেটার মধ্যে আমরা শার্টটা এরকম করে ঝুলায় রেখে দিই, থাকে কিনা হুকগুলা। সো এইটা লাইক ওই হুক লাইক, যে কারণে এটার নাম হচ্ছে কোরাকয়েড প্রসেস। কোরাকো শব্দের অর্থ হলো হুক, আল্লাহর হুক কিংবা পাখির ঠোঁট, বিক। ওকে, আর একটা জিনিস দেখায়, আমি দেখাচ্ছি এই জন্য এটা, কারণ পরীক্ষায় আসছিল। আচ্ছা, এটা কি কাঁটা না পিঠের মধ্যে? এই যে দেখো তো, লম্বা একটা কাঁটার মতো। জাস্ট জাস্ট ফিল করো, মনে রাখার দরকার নেই কিন্তু। দেখো আমি এই মোমেন্টে যা পড়াচ্ছি, পরীক্ষায় আসছিল জাহাঙ্গীরনগরে, বাট মনে রাখার দরকার নেই। এটা কাঁটার মতো, তাহলে বলো তো এইটা কি? না, দরকার নেই। স্পাইনাস প্রসেস। আচ্ছা তোমরা বলো 3 নম্বরটা পারছো কিনা? 3 নম্বরটার আনসার কি? স্ক্যাপুলায় হিউমেরাসের জন্য কোন গহ্বর থাকে? আচ্ছা, গ্লেনয়েড গহ্বর। ভেরি গুড। তাহলে তোমরা যেটা পড়লা সেটা হলো এই জায়গাটা পড়লা। এখন আমরা এখান থেকে কোথায় যাব বলো তো? হিউমেরাসে যাব না, তারপর রেডিয়াস আলনাতে যাব না, তারপরে হ্যান্ডে যাব না, তাই তো সুবি ভাই? তাহলে আমাদের এটা শেষ, এবার আমরা চলে আসি হিউমেরাসে। এই যে দেখো, দিস ইজ হিউমেরাস। এই হাড্ডিটার নাম হচ্ছে হিউমেরাস। একটু দেখো, এই যে এইটা স্ক্যাপুলার গ্লেনয়েড গহ্বরে ঢোকে, তাই না? আমি তো দেখালাম এখনই। তাহলে এইটা কি সুবি ভাই? একটু ভালো করে খেয়াল করেন, পুরো জিনিসটার মধ্যে এটা কি হেড মনে হচ্ছে না? মাথা না? তাহলে এই অঞ্চলটার নাম আমরা বলতে পারি মাথা, হেড। একটু খেয়াল করেন, আমাদের মাথার নিচে যে এই যে সংকুচিত এলাকায়, এটার নাম কি? নেক না? নেক কি মোটা হয় না নেক সংকুচিত এলাকা হয়? সংকুচিত। তাহলে দেখো ভালো করে, এটা যদি হেড হয়, তাহলে এই যে এই অঞ্চলটার নাম হচ্ছে নেক। এটার নাম হচ্ছে, অ্যাকর্ডিং টু অ্যানাটমি, দিস ইজ কল্ড অ্যানাটমিক্যাল নেক। অ্যানাটোমিক্যাল নেক। ঠিক কি না বলো তো? আবার আমরা যদি হাত ভাঙি, বাইক থেকে পড়ে গেছি, ছাদ থেকে পড়ে গেছি, গাছ থেকে পড়ে গেছি, আমাদের হাতটাই যে এই জায়গায় ভাঙবে। সো তোমরা আমাকে বলো তো, এখানে এই জায়গাটার নাম কি? সার্জিক্যাল নেক কিনা? সার্জিক্যাল কথাটার সাথে কি অ্যাক্সিডেন্টের সম্পর্ক আছে না? সো অ্যাক্সিডেন্টালি ওই জায়গায় আমাদের ফ্র্যাকচার হয়, ভেঙে যায়। ঠিক আছে? নেক মানে কি গ্রীবা? না, নেক মানে হচ্ছে মাথা। নেক মানে হচ্ছে কনস্ট্রিক্টেড এরিয়া। এটাতে মাথা হয়, তারপর যে জায়গাটা সংকোচন, এই জায়গাটার নামই হচ্ছে নেক। ঠিক আছে? পাগলা হুমায়ুন, তুমি জানো বাদশাহ হুমায়ুন বই পড়তে অনেক পছন্দ করতো। আচ্ছা সুবি ভাই দেখেন, সো হিউমেরাস থেকে কিন্তু আমাদের আর কিছু পড়তে হবে না। ঠিক আছে সুবি ভাই? ওকে। আচ্ছা শেষ করি আমরা। এই যে দেখো, এইটার নাম হচ্ছে আলনা, আর এই যে এটার নাম হচ্ছে রেডিয়াস। রেডিয়াস অস্থিটা কিন্তু খুবই সুন্দর।
তাহলে এবার বলো তো, আমাদের এই যে কনুই থেকে নিচে রেডিয়াস এবং আলনা থাকে, ঠিক আছে ভাই? রেডিয়াস এবং আলনা, দেখো আলনা ঘরের ভেতরে থাকে, তাহলে আমার এই যে এই পাশের হাড্ডিটার নাম হচ্ছে আলনা, ঠিক আছে? এই যে এই পাশেরটা যেটা আমার শরীরের দিকে আছে, আর এই পাশে যে হাড্ডিটা আছে সেটার নাম রেডিয়াস। রেডিয়া বা রেডিও বাইরে, রেডিও বাইরে নিয়ে যাওয়া যায়, ঘরের বাইরে। রেডিয়াসটা বাইরের দিকে থাকে আর আলনাটা ভেতরের দিকে থাকে। শেষ। সো আমরা, এটা ছিল বাহু, এটার নাম হচ্ছে সম্মুখ বাহু। তাহলে এই যে এই জায়গাটা এবার আমরা পড়বো, এই জায়গাটার নাম কি বলতো? আলনার ভেতরে, আলনার ভেতরে। আচ্ছা, তাহলে এবার আসি আসল কথায়। আমরা যখন মায়ের পেটে থাকি তখন কেমন করে থাকি? বলো এরকম করে থাকি কিনা? হ্যাঁ। তাহলে এবার দেখো, আমি তোমাকে শরীরের বিভিন্ন পার্টের নাম শেখাই। আচ্ছা, এইটার নাম যদি বাহু হয়, এই যে এই জায়গাটা, তাহলে বলো তো বাহুটার সম্মুখে আছে এই জায়গাটার নাম কি? সম্মুখ বাহু না? সুই ভাই, তার মানে এটার নাম যদি আর্ম হয়, এটার নাম হচ্ছে ফোর আর্ম। ফোর মানে সামনে, তাহলে বাহু, সম্মুখ বাহু। নাম যে আর্ম হয়, এর নাম হচ্ছে ফোর আর্ম, ঠিক আছে? আচ্ছা, আবার দেখেন তো, আমরা হাত বলি, তোমরা একটু খেয়াল করো, হাতে হাত রেখে বলতে কিন্তু এই জায়গায়, এই জায়গায় রেখে বলা হয়, নাকি বলে এই জায়গায়? বলে না, একজন ফিমেল আর একটা পুরুষের বাহু ধরে যাচ্ছে, এই জায়গা ধরে যাওয়াটা, যেটা পাশের জনের এই জায়গায় ধরে ধরে যায়, যায় কিনা? তাহলে এটা কিন্তু বাহু। দিস ইজ নট বাহু, দিস ইজ সম্মুখ বাহু। আর এই জায়গাটার নাম হচ্ছে হাত বা হ্যান্ড। একটু ভালো করে খেয়াল কর, পরীক্ষায় আসবে বাহুর অস্থি কোনটি, বাহুর অস্থি হিসাবে কোনটা দেখাবা বলো তো? হিউমেরাস। তাহলে সম্মুখ বাহুর অস্থি কোনটা? রেডিয়াস, আলনা, রাইট? আর হ্যান্ড, হ্যান্ড বলতে এই জায়গাটা বোঝাচ্ছে। এখানে কিন্তু তিন ধরনের অস্থি আছে, দেখো এই যে এই জায়গাটা আছে, এই যে এখান থেকে, সরি, এখান থেকে এই জায়গাটা আছে, দেন এই জায়গা থেকে এই জায়গাটা, ঠিক আছে ভাই? একটু ভালো করে দেখেন, এই যে এই জায়গা, আমি ঘড়িটা যে জায়গায় পড়ছি সেই জায়গায় কিন্তু এই অস্থিগুলো আছে। ওকে, তাহলে এগুলোর নাম কি কি আমি তোমাদের বলি। কারোর কাছে কি কোনো ট্রিক আছে এগুলো মনে রাখার? এই জায়গার অস্থিগুলোর নাম হচ্ছে সুই ভাই কার্পাল। কি নাম? একটু খেয়াল করেন, এগুলো ছোট ছোট অস্থি আর কি। কার্পাল, পা আছে না? মনে রাখবেন, পা হচ্ছে হাতে থাকে। কার্পাল। আরো সহজ করে বলি, আমরা হাতে কি কাপ দিয়ে চা খাই না? হাতে কাপ, হাতে কার্পাল, হাতে কার্পাল, রাইট? আচ্ছা, এবার দেখো তোমরা, এই যে এখানে একটু, এদেরকে বলা হয় মিনিয়েস আর শর্ট বোন, সরি মিনিয়েস আর লং বোন। এরাও লং বোন কিন্তু ছোট সাইজের লং বোন। আচ্ছা দেখো, এইটার নাম যদি কার্পাল হয়, তুমি এই জায়গাটা যদি চেঞ্জ করে এখানে আসো, তাহলে দিস ইজ কল মেটা। মেটা কার্পাল, মেটা মানে চেঞ্জ। এটা যদি কার্পাল হয়, জায়গাটা চেঞ্জ করে যদি আমি আরেকটু আগাই, তাহলে এই যে এখানে আমি 1 2 3 4 5, তোমাদের হাতের তালুতে যে 5টা অস্থি আছে, তোমরা কারা কারা আগে থেকে জানতা? এই যে এই জায়গাটা তোমার হাতের তালু, এই যে এই জায়গাটা। আচ্ছা, সো কার্পাল, দেন হচ্ছে মেটা কার্পাল, আর এই জায়গার নাম হচ্ছে ফ্যালাঞ্জেস। কি নাম সুই ভাই? ফ্যালাঞ্জেস। একটু ভালো করে দেখো, আঙ্গুলে যেগুলো থাকে দ্যাট ইজ কল ফ্যালাঞ্জেস। তিনটা করে থাকে, 1 2, ছোট সামনেটা সবসময় ছোট হয়, 3, 1 2, তা 4টা করছি ভাই, 1টা 2টা 3, 3 4 12 13 14টা থাকে। ঠিক আছে, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2। এই আঙ্গুলে কিন্তু দেখেন দুইটা, এই আঙ্গুলে 1 2 3টা ভাঁজ না, কিন্তু এই আঙ্গুলে মাত্র দুইটা।
তাহলে তিনটা তিনটা করে 12টা, 13টা 14টা, 14টা থাকে। তাহলে 2 হাত মিলিয়ে আমাদের কতগুলো অস্থি থাকে বলো তো আমাদের? কতগুলো অস্থি বলো? অনেকে ভুল করছে, দেখেন ছবি ভাই, আমি কিন্তু হাত বলতে কিন্তু এখান থেকে এই যারা বোঝাইছি, হ্যান্ড। কবজি, এই যার নাম হচ্ছে করতল। একটু ভালো করে দেখেন ছবি ভাই। কবজি ইংলিশে বলা হয় রিস্ট। করতল ইংলিশে বলা হয় এটাকে পাম। ফ্যালাংস বাংলায় বলা হচ্ছে আঙুল। তাহলে দিস ইজ কবজি, করতল, আঙুল। কবজি করতল আঙুল মিলিয়েই হচ্ছে হাত। তাহলে দেখেন এখানে আছে 8টা। কার্পাল কয়টা ছবি ভাই? 8টা। মেটাকার্পাল কয়টা? 5টা। ফ্যালাঞ্জেস কয়টা? 14টা। 8 5 13 আর 14 কত? 27। 27 দুগুণ 2 পাশে কয়টা হবে ছবি ভাই? 64টা। দেখো তো হিসাবে কি ঠিক আছে? কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস 16 10 26 34 54 64, ঠিক আছে না? নাকি ভুল হইতেছে? 20 26 36 46 46 আর 54 54 54। ও সরি, তোমরা যেদিকে ম্যাথ করে ফেলছো আমি তো দেখিই নাই। আমি তো ভুলেই গেছি যে তোমরা ভার্সিটির জন্য ম্যাথের প্রিপারেশন নিতেছো। আই এম সো সরি, আই এম সো সরি। আচ্ছা, এবার আমরা এক কাজ করি, আমরা এবার একটু চলে যাই আগের স্লাইডে। আমরা কিন্তু শেষে চলে আসি, হ্যাঁ, পরের গুলো এত কঠিন না। এই যে দেখো, বক্ষ অস্থিচক্র কয়টা প্রশ্ন আসবে? একটা স্ক্যাপুলা, ক্লাভিকল, স্ক্যাপুলা ক্লাভিকল। তাহলে টোটাল কয়টা আছে ভাই? 4টা। একটা জিনিস মনে রাখবেন, বক্ষ অস্থিচক্র আরেক নাম হচ্ছে পেক্টোরাল গার্ডল। এ প্লিজ দয়া করে ইংরেজিগুলো শেখেন। পেক্টোরাল গার্ডল। পেক্টোরাল শব্দের অর্থ হচ্ছে বুক, বুঝতে পারছো? পেক্টো শব্দের অর্থ হচ্ছে বুক। আচ্ছা যাই হোক, বাদ দাও। সো বক্ষ অস্থি চক্রে হচ্ছে সামনে ক্লাভিকল, পেছনে স্ক্যাপুলা। তাহলে একটা অস্থি চক্র গঠন হচ্ছে। তাহলে 4টা, 2টা ক্লাভিকল, 2টা স্ক্যাপুলা, ডান। বাহু, বাহু হচ্ছে এই পাশে 2টা হিউমেরাস, 2টা। তারপর হচ্ছে অগ্রবাহু, রেডিয়াসাল না রেডিয়াসাল না, কয়টা সুই ভাই? 4টা। তারপর হচ্ছে কার্পাল 8টা, কার্পাল 8টা। মেটাকার্পাল, মেটাকার্পাল 5 5 10টা। আর এদিকে 14 14 28টা হচ্ছে ফ্যালাঞ্জেস। তাহলে টোটাল কয়টা হচ্ছে দেখেন তো? বাহুতে হচ্ছে 60টা, বক্ষ অস্থিচক্র হচ্ছে 4টা। বলো তো তোমরা বুঝছো কিনা? বলো তোমরা পণ্ডিত হয়েছো কিনা? মানে হালকা করে শিখতে পারতেছো কিনা? এত কিছু বলার দরকার নাই। বলছি তো এই 4টা পড়লে তোমার 80 90% কোশ্চেন কমন পড়বে। ভেরি গুড, ভেরি গুড। যারা আগে পড়াশোনা করে আসছেন, আজকে যে কত লাভ হইতেছে, তারা আগে পড়াশোনা করেন নাই, তাদের যে কত কষ্ট হইতেছে আমি তো বুঝি। বাট এটা জিনিস মনে রাখবেন, আগে পড়ি নাই বলে এখন খারাপ করবো তা না। আবার যারা আগে পড়েছেন তারা এত অস্থির হবেন না। আগে পড়েছেন মানে যে ভালো হবে তাও কিন্তু না। শেষ পর্যন্ত যারা কনসিস্টেন্ট থাকবে, প্রথমত একটা মানুষকে অনেক বেশি হার্ডওয়ার্কার হইতে হবে, সাথে তার মধ্যে একটা অধ্যাবসায় থাকতে হবে, বুঝতে পারছেন? এবং সাথে যদি ক্রিয়েটিভিটি থাকে, মানে থট এবিলিটি যদি ভালো থাকে, চিন্তা ভাবনা করে সব কিছু করতেছে, এটা খুব ভালো করবে। ভেরি গুড। তাহলে সুবি ভাই, মিড লাইনের অস্থি আমরা প্রথমে পড়েছি, এরপর এখন বক্ষ অস্থি চক্র এবং হাত পড়লাম, বক্ষ অস্থি চক্র এবং হচ্ছে অগ্রবাহু পড়লাম, সব কিছু পড়লাম। তাহলে এবার তোমরা আমাকে বলো তো, কোমরের কাছ থেকে 2টা পা বের হয়ে গেছে না? তাহলে এখানে কোমরের কাছে শ্রোণী অস্থি চক্র এবং পায়ের অঞ্চলগুলো পড়বো, রাইট? তাহলে দেখো, শ্রোণী অস্থি চক্র, বক্ষ অস্থি চক্র এবং বাহু, শ্রোণী অস্থি চক্র এবং পা, একই কথা। তাহলে দেখো এদের টোটাল অস্থি কয়টা সুবি ভাই? টোটাল অস্থি হচ্ছে 64টা। এদের টোটাল অস্থি হচ্ছে কয়টা বলেন তো? 62টা। কেন 62টা আমরা একটু পরে পাবো না।
এই যে দেখো, এটা 1 মিনিটে শেষ হবে, আর এইটা পড়লেই শেষ। তারপর একটা পার্থক্য আছে, এটা তো তোমরা নিজেই পড়তে পারবা। সো একদমই টেনশন করবো না। দেখো আমাদের কোমরের এই জায়গাটা দেখো, দেখলে বুঝতে পারো। এই যে দেখো, একটা অস্থি এখানে, আর এই যে দেখো এখানে একটা অস্থি। তাহলে এই অস্থি এবং এই অস্থি এটা কি চক্র গঠন করছে না? চক্র গঠন করছে কিনা? তাহলে এইটাকে বলা হচ্ছে কোমরের কাছে যেহেতু একটা চক্র গঠন করেছে, এই জন্য এটার নাম হচ্ছে শ্রোণী অস্থি চক্র। আর এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছ, দিস ইজ কল পেলভিস। পেলভিস শব্দের অর্থ হচ্ছে বেসিন। এটার নাম কি? দিস ইজ পেলভিস। পেলভিস শব্দ অর্থ হচ্ছে বেসিন। বেসিন তো বোঝো তোমরা, যে বেসিনটা এইরকম হবে, ওখানে ট্যাপ ছেড়ে দিয়ে আমরা হাত ধুই, লাইক দ্যাট। দিস ইজ বেসিন। ট্যাপ নিচে থাকলেও ট্যাপ অ্যাকচুয়ালি ধরা যাক উপরে আছে। সো দিস ইজ বেসিন বা পেলভিস। ওকে, আচ্ছা তাহলে আমরা এবার শুরু করি। দেখো এই যে অস্থিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি 3টা অস্থির ফিউশন। এটার নাম হচ্ছে ইলিয়াম, এই যে এটার নাম হচ্ছে ইসিয়াম, আর এই যে উপরের যে অংশটা দেখতে পাচ্ছ, দিস ইজ কল পিউবিস। তাহলে এই জায়গার নাম হচ্ছে ইসিয়াম, এই জায়গার নাম হচ্ছে ইলিয়াম, আর এই যে সরি ঠিকই ছিল, আরেকবার বললি তবুও। ধরা যাক এই জায়গা, ওই ওদিকটা দেখে নাও, এই জায়গার নাম হচ্ছে ইলিয়াম, এই জায়গার নাম হচ্ছে পিউবিস, অ্যান্ড এই জায়গা এটার নাম হচ্ছে ইসিয়াম। তাহলে ইলিয়াম, ইসিয়াম, পিউবিস, 3টা অস্থি মিলে যা তৈরি হয়েছে ওই ভাই। এই যে দেখেন, ইলিয়াম, ইসিয়াম এবং পিউবিস, এরা 3জন মিলে এই যে একটা অস্থি গঠন করলো, এটার নাম হচ্ছে হিপ বোন বা নিতম্ব অস্থি। হিপ, দিস ইজ কল্ড হিপ। বুঝতে পারছো? বলো বুঝতে পারছো কি না? ইয়েস। সো এটা একটা হিপ, এটা একটা হিপ। তাহলে এটার নাম হচ্ছে হিপ বোন, এটার নাম হচ্ছে হিপ বোন। হিপ মানে হচ্ছে নিতম্ব, জাস্ট বেল্টের নিচের 2 সাইডটাকে আমরা বলি হিপ। বুঝতে পারছো? কিংবা আমাদের বেল্টটা যেখানে আটকে থাকে, প্যান্ট যেখানে আটকে থাকে, দ্যাট ইজ কল্ড হিপ। তাহলে হিপের এই সাইডে একটা বোন, এই সাইডে একটা বোন, দিস ইজ কল্ড হিপ বোন। এই সাইডের হিপ বোন এবং এই সাইডের হিপ বোন 3টা করে অস্থি দ্বারা তৈরি, ইলিয়াম, ইসিয়াম, পিউবিস, ইলিয়াম, ইসিয়াম, পিউবিস। ঠিক আছে? তাহলে দেখো হিপ বোন অ্যান্ড হিপ বোন, প্রত্যেকটা হিপ বোন ইলিয়াম, ইসিয়াম, পিউবিস দ্বারা তৈরি। এবার বলো তো, এই হিপ বোন এবং এই হিপ বোন 2জন মিলে কি তৈরি করছে? হিপ বোন প্লাস হিপ বোন, পেলভিস না? বলো তো, পেলভিস কি না? পেলভিস মানে বেসিন। এই হিপ বোন এবং এই হিপ বোন মিলে একটা বেসিন তৈরি করছে। আচ্ছা, ফিমারের মস্তক কোথায় যুক্ত হয় তোমরা একটু দেখো। এই যে এই জায়গাটাতে, এই যে এখানে একটা গর্ত দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা গর্ত দেখতে পাচ্ছ, এই জায়গাটা পরে স্লাইডে দেখো। এই যে দেখো ফিমারটা এই যে এখানে একটা গর্তের মধ্যে ঢুকে গেছে। সুভাই একটা ছবি দেন। এই যে দেখো, এই যে একটা অস্থি নিলাম, ঠিক আছে? এই যে দেখছো গর্তটা, ফিমারের মাথাটা এই যে এটার মধ্যে থাকে। সো এটার ভিনেগারের বাটির মতো। ভিনেগারের বাটি মানে হচ্ছে এসিটা বুলা। তোমরা জানো বল মানে বাটি, তাহলে এটা বাটি বা বুলা কিসের? এসিটা বা ভিনেগার, ভিনেগারের বাটি। সো দিস ইজ এসিটা বুলাম ক্যাভিটি, এসিটা বুলাম গহ্বর, যেখানে ফিমারের মাথাটা ঢোকানো থাকে। বলো মনে থাকবে কি না? এসিটা বুলাম, বুলা মানে হচ্ছে বাটি, আর এসিটা বলতে হচ্ছে কি বোঝাচ্ছে? ভিনেগার, ভিনেগারের বাটি। ঠিক আছে? তাহলে এটা মনে রাখবা। হায় হায়, কত পড়ায় দিলাম তোমাদের আমি, খালি পরীক্ষার হল পর্যন্ত এক্সিকিউট তোমরা যদি করতে পারো। আচ্ছা, এবার চলে আসি আমরা নিম্ন বাহু এবং পশ্চাৎ বাহুর অস্থি।
ভাই কি বিয়ে করে ফেলছেন তামিমুল্লাহ, এই ধরনের প্রশ্ন যদি তুমি করো, ব্যাপারটা খুবই অড ফিল হয়। কোনো ফিমেল স্টুডেন্ট যদি বলে ভাই আপনি কি বিয়ে করেছেন, তাতে ভালো লাগে। হ্যাঁ বিয়ে করেছি, একটা বিড়ালের বাপ। যারা ফিমেল আছে তারাই প্রশ্ন করবে তোমরা কেন এই কথা জিজ্ঞেস করো, আমার বিয়ের সাথে তোমার কি সম্পর্ক? সুবি ভাই, এদের কে বোঝাবে বলেন তো, যে কোন কোশ্চেন কোথা থেকে আসবে, কোন কোশ্চেন করা যাবে না, কোন দিক থেকে। জেন্ডার বেসিসেও কোশ্চেন আলাদা হয়। সুবি ভাই ফিমারটা রেখে দিলেন কেন দেন? এই আমি কিন্তু শেষে চলে আসছি, তোমরা একদমই চিন্তা করো না, 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। এই যে দেখো, দিস ইজ ফিমার। তো আমাদের কি ফিমারের উপর দিয়ে প্রচুর প্রচুর পরিমাণে এখানে পেশি থাকে না, প্রচুর পেশি থাকে না, থাকে কি না? এই পেশিগুলোকে আমরা দৌড়াইতে ব্যবহার করি, টু রান, রাইট? সো এখানকার যত পেশি আছে সবগুলো পেশি কিন্তু এই যে এই জায়গা থেকে আসে, এই যে এই জায়গা, এই উঁচু জায়গাটা, এই যে উঁচু জায়গাটা দেখছেন, এই জায়গাটা, এই উঁচু জায়গাটাকে তৈরি হয়। এই যে দেখো তোমরা ভালো করে, এই যে এই জায়গাটা থেকে পেশিগুলো এই পাশে সামনে দিয়ে আসে, ঠিক আছে? ওকে, এই যে এখান থেকে পেশিগুলো সামনে দিয়ে নামে। তো যেহেতু এখান থেকে পেশিগুলো নামতেছে এবং এই পেশিগুলোর মাধ্যমে আমরা দৌড়াচ্ছি, এই জন্য আমরা এই জায়গাটাকে বলি ট্রোক্যান্টর। ট্রোক্যান্টর শব্দের অর্থ হচ্ছে টু রান। ট্রোক্যান্টর শব্দের অর্থ কি? টু রান। তাহলে এই উঁচু জায়গাটার নাম হচ্ছে ট্রোক্যান্টর। ট্রোক্যান্টর, তাহলে ট্রোক্যান্টর থাকে কোন অস্থিতে? তাহলে রান যেখানে করি যে অস্থি দ্বারা, দ্যাট ইজ কল ফিমার, সেখানে ট্রোক্যান্টর থাকবে। মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, মানব দেহের দীর্ঘ অস্থি কোনটি? আরে কমন পাইছি, ওইটাই। ফিমারের প্রান্তের ত্রিকোণাকার অস্থির নাম কি বলো তো? এই যে এখানে একটা ত্রিকোণাকার অস্থি আছে, নাম কি? বলো 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 বলো। ইয়েস, সাবাস, কমন পড়ছে না পরীক্ষার জন্য? তাহলে কিছু কিছু প্রশ্ন তোমরা পাবা যেগুলো তোমাদের রেসিডুয়াল নলেজ দ্বারাই পার করে দিতে পারবা, রিভিশনও লাগবে না। সো দিস ইজ কল প্যাটেলা। প্যাটেলা কোন ধরনের অস্থি? এটাকে বলে সিসাময়েড অস্থি। কি বলে? সিসাময়েড অস্থি। যারা বোঝো না তাদেরকে আমি বলি, সিসাময়েড শব্দের অর্থ হচ্ছে তিল বীজ আকৃতি। সিসাম শব্দের অর্থ তিল বীজ, তিল বীজ। আর অয়েড মানে হচ্ছে মতো, অয়েড মানে মতো। তাহলে তিল বীজের মতো আকৃতি যে অস্থির তার নাম হচ্ছে সিসাময়েড অস্থি। একটু ভালো করে দেখো, এই অস্থিটা যদি আমরা খুবই ছোট করি, এই অস্থিটাকে যদি আমরা ছোট করি, এটা তিল বীজের মতো দেখতে। কিসের মতো? তিল বীজের মতো। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি যে এই এর আকৃতির জন্য একে প্যাটেলা বলা, সিসাময়েড অস্থি বলা হচ্ছে আকৃতির জন্য। বাট এই অস্থিটার জন্ম কিভাবে হলো? এই অস্থিটার জন্ম কিভাবে হলো? এই অস্থিটার জন্ম হয়েছে টেন্ডন থেকে। কি থেকে? টেন্ডন থেকে। তোমরা তো জানো যে এটা যে পেশি হয়, এই যে মাথার অঞ্চলটা, এটার নামই হচ্ছে টেন্ডন, তাই না? ক্লাস শুরুই আমরা করছিলাম এটা দিয়ে। পেশির প্রান্তটার নামই হচ্ছে টেন্ডন। তো টেন্ডনটা রেগুলার আমরা যখন হাঁটু বারবার মোচড়ামুচড়ি করি, তো টেন্ডনটা যে এখানে আছে সে ঘষা খেতে 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 এক সময় হাড্ডিতে পরিণত হয়ে যায়। টেন্ডনটা কিসে পরিণত হয়ে যায়? অস্থিতে পরিণত হয়ে যায়। সো এটা হলো সেই ধরনের অস্থি যেটা জন্মের সময় আমাদের ছিল না, এটা ঘষা খেতে খেতে ফ্রিকশন হতে হতে এটা অস্থিতে পরিণত হয়েছে। তাহলে সিসাময়েড অস্থি তাদেরকেই বলা হবে যারা এইরকম সিসাম আকৃতি বা তিলবীজ আকৃতি, এবং যারা জন্ম নিয়েছে টেন্ডন থেকে, যারা জন্ম নিয়েছে পেশির টেন্ডন থেকে। এই মনে থাকবে কিনা বলো? পড়াই তো শেষ করে ফেললাম আজকে। কি সমস্যা? সিগন্যাল দিতেছে এটা।
বলো তো শুনতে পাচ্ছ কিনা, আমার কথা ক্লিয়ার কিনা? সাবাস। আমরা কিন্তু ক্লাসের শেষে আসছি, তোমরা যারা শেষ পর্যন্ত ছিলা না, আমি তোমাদের সৌভাগ্যবান বলবো, কারণ তোমরা শ্রম দিতেছো, কষ্ট করতেছো, ইনশাল্লাহ তোমরা খুব ভালো করবা। সারাদিন পড়েও এগুলো শেষ করতে পারবে না যদি যদি ক্লাস না করো। ওখানকার প্যাটেলাটা দেখতে তিল বীজের মতো, এই জন্য এটার নাম হচ্ছে সিসাময়েড অস্থি। সিসাময়েড অস্থিগুলা বা তিল বীজের মতো অস্থিগুলো আসে পেশির টেন্ডন থেকে, ঘষা খেয়ে খেয়ে টেন্ডনটা অস্থিতে পরিণত হয়। ঠিক আছে ভাই? টার্সাল অস্থির নাম ও সংখ্যা, এই যে দেখেন এই জায়গাতে যে অস্থিগুলো আছে এগুলোর নাম হচ্ছে টার্সাল অস্থি। একটু পরে আমি একটা ট্রিক দিব, ট্রিক দেওয়ার সময় আমি বলবো যে এই অস্থিগুলোর নাম এবং কেমন হবে, একটু খেয়াল করো। কবজিতে ছিল কবজিতে ছিল 8টা অস্থি, কিন্তু পায়ের গোড়ালিতে থাকবে 7টা করে অস্থি। তাহলে আমাদের ছিল 8টা 8টা 16টা, আর পায়ের গোড়ালিতে হবে 7টা 7টা 14টা, 7 7, তাহলে টোটাল কয়টা? 14টা। এরপর দেখো এই যে গোড়ালির অস্থিগুলো পার হয়ে 1 2 3 4 5, এগুলোর নাম কিন্তু হচ্ছে 5টা, এখানে 5টা, এগুলোর নাম হচ্ছে পদতলের অস্থি। তল, তল মানে হচ্ছে পাতলা জিনিস, ওকে? সো পদতল, এগুলোর নাম হচ্ছে টার্সাল, সরি মেটাটার্সাল, মেটাটার্সাল। আর এই যে গোড়ালির অস্থিগুলোর নাম ছিল টার্সাল। আমি আরেকবার বলছি, হাতে ছিল কার্পাল, হাতের কবজিতে, তাহলে পায়ের গোড়ালিতে থাকবে টার্সাল। হাতে ছিল মেটাকার্পাল, পদ করতলে, আর পায়ের পদতলে থাকবে মেটাটার্সাল। তাহলে কার্পাল পায়ে টার্সাল, মেটাকার্পাল পায়ে মেটাটার্সাল। ঠিক আছে? ফ্যালাঞ্জেস, আঙ্গুল সবসময় সেম, সো দিজ আর ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেসের ক্ষেত্রে কিন্তু সেম ইকুয়েশন। তোমরা আমাকে বলো যে তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা, তোমাদের পড়াই শেষ হয়েছে কিনা। উই আর টিরেড। হোয়াট এ জার্নি। ওটা কি? বা তো অনেক কিছুই দিয়েছি, সব তো পড়াই নেই। মানে অস্থি সব তো দেখানো লাগে নাই, লাগলে তো সব অস্থি তো আমি ওদেরকে দেখাই ফেললাম। ওদের কি এটা দিছে সুই ভাই দাঁড় করানোর জন্য যেটা দেয়? আচ্ছা, এবার আমরা একটু চলে আসি বাইরে কোনটা, টিবিয়া না ফিবুলা? টেলিভিশন সবসময় ঘরের ভেতরে থাকে, দেখো ভেতরের দিকে টেলিভিশন, টিবিয়া টিবিয়া, তাহলে বাইরের দিকে থাকবে ফিবুলা। আচ্ছা, আমরা এখন একটু এখানে চলে আসি, এই যে এটা তোমরা পারবা, হ্যাঁ? এই যে দেখো আই, ইলিয়ামের আই দেওয়া আছে না, আইতে দেখো লম্বা, তাহলে এটা হাড্ডি বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? অস্থি। তার এই ইলিয়াম শব্দের অর্থ অস্থি। আর এই আইলিয়াম শব্দের অর্থ কি দেখো, ই আছে না এখানে, ই যেখানে ই আছে, তাহলে ই বলতে কি? পেঁচানো না? পেঁচানো মানে কি? পরিপাক নালী না সুই ভাই? তাহলে এই ইলিয়াম বলতে পরিপাক নালীর ইলিয়াম বোঝায়, আর এই ইলিয়াম বলতে অস্থি বোঝায়, যেটা আমাদের এই যেখানে থাকে। প্রিয় স্টুডেন্ট, এখন আমরা দেখবো যে এটা পুরুষ মহিলার শ্রোণীচক্রের পার্থক্য, খুব ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য, ভার্সিটিদের জন্য যদি আসে, এই জন্য আমি দ্রুত একটু পড়াই দিই। দেখো পুরুষের পুরুষের কি বলো, যদিও আকারে পুরুষের হচ্ছে কিন্তু বোনস মোটামুটি বেশি ভারী, ওকে? ফিমেলদের বোনস একটু লাইট। আর একটা জিনিস দেখো, পুরুষের ক্ষেত্রে বোনসগুলো আকারে বড় হবে, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে আকারে ছোট হবে। শেষ। পেলভিসের ছিদ্র দেখো, পুরুষের ক্ষেত্রে ছোট, স্ত্রীদের ক্ষেত্রে বড়। এই যে পেলভিসের ছিদ্রটা দেখো, পুরুষের ক্ষেত্রে ছোট, স্ত্রীদের ক্ষেত্রে বড়। স্ত্রীদের ক্ষেত্রে বড় হওয়ার কারণ হচ্ছে এখানে স্ত্রীদের বাচ্চা থাকে, হ্যাঁ? আমাদের মায়েদের এখানে, আমরা এখানে জন্ম নিয়েছি, সো যেহেতু এখানে ভ্রূণ লালিত পালিত হয়, এই জন্য এই ছিদ্রটা আকারে বড় স্ত্রীতে, এটা মাথায় রাখবা। স্যাক্রাম, পুরুষের সরু, স্ত্রীতে খাটো প্রশস্ত চ্যাপ্টা। এই যে দেখো
পুরুষে এই যে স্যাক্রামটা, এই যে এটা অ্যাকচুয়ালি সরু, বাট স্ত্রীদের ক্ষেত্রে একটু চওড়া এবং পাতলা। এর কারণ হলো যে যেহেতু জায়গাটা বেশ বড়, তো সাপোর্ট তো অনেকটা অঞ্চল জুড়ে রাখতে হবে, তাই না? দেয়াল তো অনেকটা অঞ্চল জুড়ে দিতে হবে, এই জন্য এটাই বলছে যে খাটো, জিনিসটা একটু খাটো কিন্তু প্রশস্ত চ্যাপটা। আচ্ছা, আবার দেখো পিউবিক সিম্পাইসিস, অগভীর এবং গভীরতর। একটু দেখো কেমনে দেখাই, এইটা যদি লেভেল হয়, এখান থেকে দেখো এই জায়গাটা অল্প জায়গা, বাট আমার মনে হচ্ছে এটা নিয়ে ক্যাসালে যাওয়া ঠিক হবে না। এটা যে আমি সময় পেয়ে অন্য সময় বলে দেবো, তোমরা একটু মনে রাখবা। গভীরতর ফিমেলদের ক্ষেত্রে। ওকে, এবার চলে আসি এসিটাবুলাম, বড় পার্শ্ব অভিমুখী। এসিটাবুলাম বলতে এই যে গহ্বরটা বোঝাচ্ছে, এই যে যেখানে ফিমারটা প্রবেশ করে, এই যেখানে, এই যেখানে, এই যে এখানে। যেহেতু পুরুষের ক্ষেত্রে ফিমারটা বড়, এই জন্য এই জায়গাটা বেশ বড় হবে। পার্শ্ব অভিমুখী বলতে বোঝাচ্ছে এদিকে ডিরেকশন, বা ফিমারটা এসে এদিক থেকে এদিকে লাগবে, ঠিক আছে না? পার্শ্ব। আর ছোট সম্মুখ অভিমুখী, অভিমুখী বলতে বোঝাচ্ছে এটা আকারে ছোট হবে, ফিমারটা এদিক থেকে না এসে কিছুটা এদিক থেকে যাবে, এদিক থেকে না এসে কিছুটা এই দিক থেকে যাবে। বুঝতে পারছেন সুই? এদিক থেকে না এসে কিছুটা এই দিক থেকে যাবে। দেখে যেন মনে হয় এইরকম না, একটু মাথাটা সম্মুখে। তো আমার মনে হচ্ছে যে আরো যদি পড়াই কমপ্লিকেটেড হবে। আর আমার মনে হচ্ছে যদি এই পর্যন্ত একটু হলেও বুঝে থাকো, তাহলে তোমাদের জন্য বেশ সহজই হবে। বলো আজকের ক্লাস কাজে লাগছে কিনা? মুহিব ভাই নাই, মুহিব ভাইয়ের জন্য ইন্না লিল্লাহ। আচ্ছা, কি দাঁড়াও, আজকে আমাদের টেকনিক্যালি আমরা বেশ কয়েকবার লাইভ মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল। ওকে, আপনারা সবাই চলে যান, ভালো করে পড়াশোনা করেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরও ডিটেইল বাট অন্যভাবে পড়বো। অস্থি দেখানো, দেখিয়ে বোঝানো একটু টাফ। সামনাসামনি হলে এগুলো আমরা হাতে দিয়ে 2 মিনিটের মধ্যে এগুলো আমরা বোঝায় ফেলতে পারতাম। থ্যাংক ইউ সবাইকে এত কষ্টের পর থাকার জন্য। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিক। আল্লাহ হাফিজ।